Assalamu alaikum everyone. Welcome you all to today's class. Our today's discussion will be on problem-based discussion, and the lecture will be provided by renowned rheumatologist and Professor of Medicine, Professor Dr. Rajibul Alam, and the Professor and Head of Department of Anwar Khan Modern Medical College and the former Professor of Dhaka Medical College. ভাই আপনারা সবাই ভাইয়া ক্লাসের নিয়মটা জানেন। স্যার আপনাদেরকে অস্কি অথবা আইওই ফর্মে কিছু স্লাইড দেখাবেন। স্যার চাচ্ছেন আপনারা অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে এই ক্লাসটা হবে। কাজেই স্যার যখন একটা করে কোশ্চেন রেজ করবেন ভাইয়া, আপনারা যে ভলান্টিয়ার আছেন যারা আগ্রহী হ্যান্ড রেজ অপশনে যাবেন। আমি একজন একজন করে চেষ্টা করব সবাইকে সুযোগ দেওয়ার, নিজে থেকে কেউ আনমিউট করবেন না, এবং এক একটা মানে কোশ্চেনে এক একজন পার্টিসিপেন্ট হলে ভালো হয়। তাহলে আমরা স্যার উইথ দ্য পারমিশন অফ স্যার আই উইল হ্যান্ড ওভার দ্য সেশন টু প্রফেসর রাজিবুল আলম স্যার। স্যার প্লিজ। থ্যাংক ইউ। আমি সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাই। আমাকে শুনতে পাচ্ছেন? তুলি স্যার, অন্য যারা সবাই শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? তো আমি কোঅর্ডিনেট করবে। আমি আমার কথাগুলো একটু বলে নেই। এখানে যেহেতু অনেক পার্টিসিপেন্ট আছে ঢাকায় এবং বাইরে, তো সবার সাথে তো পরিচিতি হওয়া সম্ভব না, তো সময় নাই। তো সবাই ক্লাস করতে যায়, অনেকেই হয়তো চিনবেন, অনেকেই চিনেন না, কেউ হয়তো শুনেছেন, দেখেন নাই। যাই হোক, আমি একটু আমার কথাটা একটু বলে নিই, তারপরে আমি শুরু করি আমার টপিকস গুলো আর কি। আমার নাম তো দেখতেই পাচ্ছেন, আমি বেসিক্যালি ময়মনসিংহ মেডিকেলের M15, যারা ময়মনসিংহ এর তারা হয়তো বুঝতে পারবেন M15। তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, FCPS করার পরে FCPS করেছি 1990-তে। তারপরে কনসালটেন্ট ছিলাম খুলনায় নারায়ণগঞ্জে, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কুমিল্লা মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং কিছুদিন দিনাজপুর মেডিকেল কলেজ। এখন এখানে 3.5 বছর যাবত আছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হিসেবে। আমি বেসিক্যালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন হিসেবে কাজ করি। তার সাথে আসলে রিউমাটোলজিতে BSMM MD করার সময় ওখানে অনেক কাজ করেছি, যার জন্যই আমার প্র্যাকটিস অনেক অংশেই রিউমাটোলজির, মেডিসিনেরও আছে। এটুকু আমার শুরুর কথা থাকলো। যারাই চিনেন একটু ক্লোজ হওয়ার জন্য বা ইন্টারাকশন করার জন্য টুকটাক কারো পরিচয় দিতে পারেন সংক্ষিপ্ত আকারে, কারণ সবার সাথে ওই লাইনে কথা বলতে গেলে আমার টপিক শেষ হবে না। তারপরেও আমি একটু টপিক গুলা গোছায় রাখছি যাতে সময় বেশি না যায় এবং সবাই সংক্ষিপ্ত এবং কিছু স্পেসিফিক টপিকস এর উপর ডিসকাশনটা ভালো হয়, যার জন্য নাম্বার অফ কেস গুলা খুব বেশি না। বিভিন্ন সিস্টেমের 5টা কেস আছে। এই কেসগুলো বেসিক্যালি কোনো থিওরিটিক্যাল না, এই কেসগুলো আমার দেখা, আমার চিকিৎসা করা, ইনভেস্টিগেশন করা, অনেক ক্ষেত্রে ফলো আপ করা, সেই অভিজ্ঞতা থেকে সেই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করা। এবং এই কেসগুলো থেকে এখন একই কেস ডিসকাশনে আপনার চাইলে এখানে ক্লিনিক্যাল পরীক্ষায় কিরকম হয় সেটাও এখানে আপনারা বুঝতে পারবেন যে ক্লিনিক্যালি এইভাবে ডিসিশন নিতে হয়, রিটেনের প্রবলেম বেসড কিভাবে উত্তর দিতে হয় সেটাও এখানে অনেক কিছু শেখার থাকবে। তারপরে অস্পি তো আছেই, আবার অস্পির সাথে কিছু আনসার কি যদি আপনারা পেয়ে যান, মাঝে মাঝে এক্সামিনারের সাথে ইন্টারেক্ট করেন, তারপরে আইওই হয়ে যায়। কাজে আমি কিছু আইডিয়া দেব, আপনারা এই কেসগুলো থেকে বিভিন্ন ভাবে আপনারা চিন্তা করতে পারবেন, ডিসকাশন করতে পারবেন। এবং সত্যি কথা, এই কেসগুলা অনেক যেগুলা শিক্ষণীয় কেস, সেই কেসগুলো আমি এইভাবে রেকর্ড করে থাকি। অনেক কেস আছে, তার মধ্যে থেকে আমি 5টা কেস নিয়েছি, যদিও কোঅর্ডিনেটর বলছিল আর একটু বেশি অনেকেই নেয়, তো আমি ইচ্ছা করি কম নিয়েছি যাতে লোড না হয় এবং আপনাদের আলোচনাটা ভালো হয়। যারা আলোচনা করতে চান, কোঅর্ডিনেটর ইতিমধ্যে বলছে আপনি হ্যান্ড রেজ করে কথা বলবেন, আমিও কেস টু কেস সুযোগ দিব। তো আমার কেসগুলাতে প্রথম কেসটায় যাই। এবং কেসগুলা যেহেতু কেসগুলা প্র্যাকটিক্যালি দেখা, সুতরাং তৈরি করতে যায় কিছু এদিক সেদিক হলে হতে পারে, সেটা আপনারা বুঝতে পারবেন, সেটা কেসের কোনো সমস্যা না, কারণ অল্প সময় তৈরি করতে গেলে সবকিছু মাথায় থাকে না। যাই হোক, প্রথম একটাই আসি। এটা হলো ফার্স্ট কেস। এটা দেখেন, ফিমেল 13 years, patient presented with inflammatory arthritis involving right knee, ankle, small joints of right foot for 6 months, and low back pain, which was very mild, minimum. And another interesting features was weakness of both lower limbs and difficulties in standing up from sitting posture 3 months. এবং এই যে দাঁড়াতে পারে না, আপনি স্যার, সরি স্যার, স্যার আপনি কি একটু কাছে এসে কথা বলবেন স্যার? আপনার কথাটা খুব মানে লাউড ভয়েসে শোনা যাচ্ছে না, একটু কাছে এসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যায়? জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা,
তো এটা হলো যে ফিমেল 13 ইয়ার্স পেশেন্ট প্রেজেন্টেড উইথ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ইনভলভিং রাইট নি জয়েন্ট অ্যাঙ্কেল স্মল জয়েন্টস অফ রাইট ফিট ফর 6 months এবং she had low back pain and associated with weakness of both lower limbs and difficulties in standing up from sitting posture 3 months. এখানে একটু আমি বলি নেই এই রিপিটেড কোয়ারির পরে পেশেন্ট ওয়াজ আন্ডার মাই কেয়ার ফর 2 weeks এবং this the difficulties in standing up, this was not due to low back pain, this was just weakness. এই জিনিসটা ক্লিয়ার করি কারণ এখানে সব লেখা অনেক সময় সাপেক্ষ সময় চলে যাবে, এই জন্য লিখি নাই। এবং এক্সামিনেশনে দেখা গেছে she had evidence of mild to moderate arthritis in the involved joints and neurological examination showed weakness and wasting of both proximal group of muscles 3-5-2-5 in lower limbs এরকম ছিল দুই লিম্বের মধ্যে, but sensory jerks were normal, plantar were equivocal in right side. এই ছিল ওনার ফাইন্ডিংস। এখন এই প্রেজেন্টেশন এইটুক থাকার পরে আমরা দুইভাবেই যেতে পারি। আমরা যদি অস্পিতে যাই তাহলে আমরা এখানে 2-3টা কোশ্চেন আমরা সেট করতে পারি। হোয়াট আর দ্য নেক্সট ফিউ কোশ্চেনস, আমরা 4-5টা কোশ্চেন কি কি কোশ্চেন রোগীকে জিজ্ঞাসা করা দরকার। এখানে ওয়েটেজ থাকতে পারে, এটা 1 নাম্বার। 2 নাম্বার থাকতে পারে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস টু বি ডান ফর ডায়াগনোসিস। সেই ইনভেস্টিগেশন গুলো বিভিন্ন রকম আছে, ব্লাডের পরীক্ষা আছে, ইমিউনোলজিক্যাল বিভিন্ন ভাবে সেট হইতে পারে। তো সেটা আর ডিটেইল ওখানে দেখলে বুঝবেন। তো এইরকম 2টা কোশ্চেন বা আরেকটা কোশ্চেন হোয়াট মে বি দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তো এটা যদি অস্পি দেই তাহলে আমরা নেক্সট উত্তরগুলাতে চলে যাই, তারপর উত্তরগুলো দেখে উত্তর ক্লু পেলে তারপরে দেখবেন এটা আইওই হয়ে যাচ্ছে আর কি, অথবা এটা রিটেন থেকে আপনি এটা ডিসকাস করতে পারেন এটা কোথায় কোথায় যাবে ডিসকাশনটা, কি কি ইনভেস্টিগেশন করবেন, কি কি আদার কোশ্চেন করবেন। তো এই হিস্ট্রি টু বি টেকেন, কি কি হিস্ট্রি নেওয়া উচিত। তো এরকম আর্থ্রাইটিস থাকলে আমরা সাধারণত অ্যাসোসিয়েটেড কিছু জিনিস আমরা জিজ্ঞাসা করি, রেড আইস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ওরাল আলসার এরকম আছে কিনা। and patient had history of weakness, that means evidence of myopathy. সুতরাং আমরা বারবার কোয়ারি করেছি is there any history of steroid taking for a long time, but actually this significant history of steroid taking were absent. এটা 1 নাম্বার। এবং history of any weakness, that means জেনেটিক্যালি কোনো মায়োপ্যাথির কোনো ব্যাপার আছে কিনা সেরকম কিছু হিস্ট্রি নেওয়ার আমরা চেষ্টা করেছি। তো এটা হলো প্রথম কোশ্চেনের উত্তর। এখন আমরা যখন আইইউতে যখন কেউ যদি জানতে চায় যে এটা কি, তখন উত্তরগুলো আমরা বলে দিতে পারি যে না এরকম কিছুই ছিল না। নেক্সট আমরা যাই ইনভেস্টিগেশন গুলা। তো ইনভেস্টিগেশন দেখেন এখানে অনেকগুলো ইনভেস্টিগেশন। আমরা যখন অস্পি সেট করি তখন অস্পির মধ্যে যখন লম্বা একটা লিস্ট হয়ে যায় আমরা এরকম 10টা 8টা এরকম শুনতে দেখতে খারাপ দেখা যায়, যার জন্য অনেক সময় হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন টু বি ডান ইন দ্য ব্লাড, হোয়াট আর দ্য ইমিউনোলজিক্যাল ইনভেস্টিগেশন অথবা ইমেজিং ইনভেস্টিগেশন অথবা যে কোনো ভাবে দিতে পারি, এখানে ওয়েটেজ থাকতে পারে। তো সেই ইনভেস্টিগেশন গুলোর এই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো আমি বলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আইওই বা কি জিনিসটা ছিল। এই সিবিসি সিআরপি ওয়াজ স্লাইটলি রেজড, এক্স-রে এসআই জয়েন্ট এটার একটু ফাইন্ডিং ছিল, এটা আমরা পরে দেখাবো। এনএ ডিএনএ নরমাল, HLA-B27 এটা আপনার নরমাল, এবং যেহেতু উইকনেস ছিল ইলেকট্রোলাইট, সিপিকে, জিপিটিএল, ডিএসিস ওয়ার নরমাল, টিএসিস ওয়ার নরমাল। ইএমজি তে সামান্য কিছু ফাইন্ডিং ছিল, নট সিগনিফিক্যান্ট, এনসিএস ও সেম। নেক্সট আমরা এই যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, যে কোনো নিউরোমাসকুলার প্রবলেম গুলো, এনটিসিসিপি, এমআরআই স্পাইন, এবং কোনো সিগনিফিক্যান্ট কোনো ফাইন্ডিং আমরা তেমন কোথাও পাই নাই। তো হোয়াট টু ডু। এখন আমরা যদি ডায়াগনোসিসের মধ্যে যাই, এখন ডায়াগনোসিস ক্লিনিক্যালি যদি আমরা বলি যে এই 13 বছরের এরকম ইনফ্লামেটরি আর্থ্রাইটিস থাকে, এবং আমরা জেআই একটা জিনিস আমরা সব সময় নিয়ে আসি যে ইফ ইট ইজ নট প্রুভড টু বি এ কেস অফ এসএলই অর সিরোনেগেটিভ আদার টাইপস অফ আর্থ্রাইটিস, এরকম যদি এবার রিউমাটিক ফিভার যদি না থাকে তাহলে আমরা সাধারণত জেআই বলি। কিন্তু মাসকুলার উইকনেস, প্রক্সিমাল উইকনেস, এটাকে আমরা কোনোভাবেই, আমি নিউরোলজিস্ট অনেকেই দেখেছি, কিন্তু নট টু ইগনোর, তার এটা ছিল। কাজে তার মায়োপ্যাথি আমরা মাঝে মাঝে মনে করছি যে এটা আপনার এই যে রাইট সাইড ইকুইভোকাল ছিল সেটা কি কোনো ফাংশনাল কিনা, তো সেটাও মাথায় ছিল, কিন্তু জেআই এর ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তো এই যে এক্সরেতে এরকম একটা ব্যাপার ছিল, বাইলেটারাল স্যাক্রোআইলাইটিস এবং রিডিউসড অ্যাক্টিভেশন অন রাইট সাইড, ইএমজি ফাইন্ডিংস। তো
তো এখন এই পর্যন্ত আপনাদের কেউ কিছু কথা বলতে চাইলে বলতে পারেন, তারপরে স্টেপে আমি যাই, আমরা ট্রিটমেন্ট কি দিছিলাম, ফলো আপ কি, আপনাদের কেউ কিছু বলতে চান কিনা এই পর্যন্ত? বলতে না চাইলে আমি পরের স্টেজে চলে যাব। ভাইয়া কেউ একজন পার্টিসিপেট ভলান্টিয়ার পার্টিসিপেট করতে চান, ফার্দার ডিসকাশনে আসতে চান, হ্যান্ড রেজ করেন। আচ্ছা বলেন, বলেন, আপনি আনমিউট করে আপনার পরিচয়টা দিয়ে বলেন। ডক্টর আনোয়ার ভাইয়া হ্যাঁ, জি, আনমিউট বলুন। করেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, ডক্টর আনোয়ার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। আমি স্যার এই করতে চাইতেছি যে এই অবস্থা থেকে মানে এখানে এতটুকু পর্যন্ত আইওই তে স্যার আপনারা কিভাবে মানে প্রশ্ন করতে পারেন, এটা একটু যদি বলেন। আইওই তে যখন ওই যে আমরা প্রবলেমটা দিলাম, প্রবলেম দেওয়ার পরে তো আপনারা কিছু ইনভেস্টিগেশন করতে চাবেন যে কি কি ইনভেস্টিগেশন বা কি কি হিস্ট্রি নেবেন, তো আপনি উত্তর দিলেন যে আমি এই হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে ওখানে যিনি থাকেন বা যাই থাকেন বললেন এটার উত্তর এই, এটা নেগেটিভ, এটা নাই, এটা নাই, ইনভেস্টিগেশন এটা নরমাল, এটা নরমাল, এটা নরমাল, এরকম বলে তারপরে পরের কোশ্চেন আসবে যে আপনি যে কি প্রশ্ন করলেন সেটাও আপনি আপনার স্কোরিং কিছু হয়ে গেল, এবং উত্তরগুলো যখন আপনাকে দেওয়া হইলো বা আপনি পাইলেন, তারপরে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলোর উত্তর আপনাকে দিতে হবে অন দ্য বেসিস অফ দিস ফাইন্ডিংস, যেটা আপনি চাইলেন এবং উত্তরও পেয়ে গেলেন এইরকম। সেটা আমরা আইইউ এর ব্যাপারটা আমরা আসতেছি, হয়তো আপনি এই সব ইনফরমেশন পাওয়ার পরে আপনাকে দেওয়া হলো যে না কি ট্রিটমেন্ট অপশন আপনার আছে, হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট ফর দিস কেস, এরকম একটা থাকতে পারে ফাইনালি এসে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ কিছু না থাকলে আমরা অন্যদিকে যে আর কেউ আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই পেশেন্টের স্যার ডিডি স্যার মানে আর কি কি খুব ক্লোজ ডিডি আর কি কি আসতে পারে স্যার, এটা স্যার যদি ক্লোজ ডিটির মধ্যে আমি যেহেতু রিউমাটোলজি প্র্যাকটিস করি, এইরকম ইনফ্লামেটরি আর্থ্রাইটিস 6 মাস যাবত যদি থাকে 13 ইয়ার্স, এইখানে আর ক্লিনিক্যালি এই ডায়াগনোসিসই। এখন আমরা যদি মনে করেন, আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমরা তো ইনভেস্টিগেশন বলার পরে এখন কথা বলছি, ইনভেস্টিগেশন বলার আগে এইরকম আর্থ্রাইটিস এই বয়সে থাকলে আপনি ধরে নিতে পারেন যে রিউমাটিক ফিভার এটা আনলাইকলি, এটা তো হবে না। এখন আপনার আরেকটা জিনিস আসে, আমি মাঝে মাঝে এরকম কেস পেয়েছি যে আর্থ্রাইটিস নিয়ে আসছে এই সমস্ত বয়সে, লিম্ফ নোড কোথাও আছে কিনা, অনেক সময় লিউকেমিয়ার কেস গুলো এইভাবে প্রেজেন্ট করে বাচ্চাদের, এইটা আরেকটা। আর আপনার এসএলইর ব্যাপারে এই জিনিসগুলো যদিও খুব প্রেজেন্টেশনটা ঠিক সেই রকম ছিল না, তারপরে ওই জিনিসগুলো এক্সপ্লোর করতে হয় আর কি, এইরকম। ডক্টর ইমন ভাইয়া আনমিউট করে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর ইমন। ইমন বলো। স্যার এই পেশেন্টের যেহেতু এক্স-রে ফাইন্ডিং স্যার বায়োলেটারাল স্যাক্রাইটিস আছে স্যার, এটার স্যার ডিডিতে স্যার অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস স্যার রাখা যায়? আচ্ছা, এখন আমি বলি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যখন থাকে, আমি আরেকটা জিনিস বলে নেই, সেটা হলো যে এইটার স্যাক্রোইলাইটিস যদি নাও থাকে তবুও জিআই আসবে, কিন্তু কারণ জিআইতে স্যাক্রোইলাইক ইনভলভ হইতে পারে, নাও হইতে পারে। আরেকটা যেটা অ্যানকাইলোজিং, এখন আমরা জিআই এর ডেফিনেশনে কি বলি, জয়েন্টস ইনভলভমেন্ট অথবা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বিগিনস বিলো দ্য এজ অফ 16 ইয়ার্স, persist more than 6 weeks, no cause is found. সুতরাং 16 বছরের আগে শুরু হইলেই জিআই। এখন জিআই এর অনেকগুলো ভ্যারাইটিস আছে, যেগুলো স্যাক্রোইলাইটিস হয়, কিছুতে তোমার পেরিফেরাল আর্থ্রাইটিস হয়। তো যেগুলো স্যাক্রোইলাইটিস হয় সেইগুলা পরবর্তীতে অ্যানকাইলোজিং বা স্পন্ডালোআর্থ্রাইটিস হিসাবে টার্ন নেবে, কিন্তু বেসিক্যালি এই ডেফিনেশনের মধ্যে যেহেতু 16 বছরের আগে, তখন আমরা এইটাই বলি। এখন এইটাতে ওয়ার্ল্ড ওয়াইড এরকম কিছু কন্ট্রোভার্সি আছে যে এই রোগীটা যদি পরবর্তীতে 25 বছর বয়সে আমার কাছে প্রেজেন্ট করলো, এটা কি স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলবো নাকি না জিআইএ বলবো? আসলে আইডিয়ালি জিআইএ বলা উচিত, যদিও ট্রিটমেন্ট অপশন মোর অর লেস সেম, কারণ শুরু হয়েছিল আগে, সেই হিসাবে তো জিআইএ আসে। কিন্তু অ্যানকাইলোজিং এর মতো কিছুটা টার্ন নিবে, HLA-B27 পজিটিভ থাকে, পরবর্তীতে অ্যানকাইলোজিং এর মতোই ফিচার থাকে এবং কন্টিনিউ করে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কেউ না থাকলে আমরা পরের স্টেজে যাই। জি স্যার। আচ্ছা, তো পরে এটা এই ট্রিটমেন্ট আমরা কি দিয়েছিলাম, আমরা কাউন্সেলিং তো অবশ্যই কাউন্সেলিং ছিল, যে তার ওই যে উইকনেস যেটা ছিল সেটা কেন, সেটা আমরা বারবার আমরা নিজের সামনে অনেকবার আমরা দেখেছি, অন্য ডাক্তারদের সামনে দেখেছি,
দেখি যে তার ছিল। সুতরাং আরেকটা হলো যে আর্থ্রাইটিস যেটা ছিল জেআইএ রিউমাটোলজির আমরা ইনফেক্টিভ ডিজিজের মতো 100% কনফার্মেটরি কিছু নাই। অন দ্য বেসিস অফ ফাইন্ডিং ইট ইজ এ জেআইএ। সুতরাং ট্রিটমেন্ট এনএসএইড কিছুদিন সালফাসালাজিন কন্টিনিউ করা হয়েছে, ফিজিওথেরাপি। আর আমরা নিউরোলজিস্টের সাথে কথা বলছিলাম, ওনারা কিছু বলছে যে এটা আমরা কিছু কোএনজাইম Q10 ভিটামিন ই এগুলা দেই, ফিজিওথেরাপি দেই, এবং এইগুলাই দেওয়া হয়েছে। আমরা 2 মাস পরে রোগীটা আসছিল, আমি আবার দেখছি, আমার চেম্বারেই দেখছি 2 মাস পরে হলো এইরকম অবস্থা, এবং কোনো জয়েন্ট পেইন ছিল না। এবং এটার ব্যাপারে আমি কনফিডেন্ট ছিলাম। আমার সন্দেহ ছিল যে মাসকুলার উইকনেস, কিন্তু পেশেন্ট দেখি যে তখন হাঁটতে পারে, মাসল উইকনেস ইমপ্রুভ করছে, এবং আমার সামনে দাঁড়াইতে পারে, সবকিছুই ঠিক আছে। তাহলে এটা কি ডায়াগনোসিস? কিন্তু এটা আমার দেখা, চোখে দেখা, আমার দেশের মানুষ, কিশোরগঞ্জের আর কি। তো তারপরে, এবং আমি যখন এই কনফিউশনে, তখন নিউরোলজি যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, যখন ইএমজি তে কিছু নাই, এমআরআই এ কিছু নাই, এরকম উইকনেস, তাহলে এটা আবার ইকুইভোকাল প্লান্টার রেসপন্স, এটা কি হইতে পারে? তখন ওনারা এবং আমরাও বই টই দেখে টেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যেভাবেই হোক, এটা কনভার্সন ডিসঅর্ডারই হোক বা অন্য কিছুই হোক, পেশেন্ট ইমপ্রুভ করছে। তো আমাদের এরকম একটা সিদ্ধান্ত ছিল, জেআইএ উইথ মায়োপ্যাথি হতে পারে, অথবা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে এরকম কিছু ফাইন্ডিংস থাকে, অথবা কনভার্সন ডিসঅর্ডার চাই। আমরা কনভার্সন ডিসঅর্ডারটাকে পরেই রাখছিলাম, কারণ আমরা দেখেছি যে তার এই প্রবলেম গুলো আছে বিভিন্ন ভাবে, অবজারভেশন করে ফ্যামিলি থেকে নিয়ে, সে 3 মাস যাবত বাথরুমে যায়, দাঁড়াইতে পারতো না, এই হিস্ট্রি গুলো নিয়েছি। একটা কনফিউশন আমাদের বারবারই ছিল, রোগীর অ্যাটেন্ডেন্সরা জানতো না যে সে দাঁড়াইতে পারতো না, কোনো সময় বলে নাই, বলে যে না, সে আমাদের এই কথা বলে নাই। আমি যে বাথরুমে দাঁড়াইতে পারো না বলো নাই, বলে যে না বলি নাই, কিন্তু ব্যথা এটা জানে। যাই হোক, এটা তো আমাদের ইএমজির ওই ফাইন্ডিং কিছুটা, আরেকটা হলো ওই যে ইকুইভোকাল, এটা দিয়ে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে এরকম কিছু ফাইন্ডিং থাকতে পারে, কনভার্সন ডিসঅর্ডার হলে হতে পারে। এই ব্যাপারটা নিয়ে আমরা কনফিউজ, কিন্তু যাই এটা ঠিক আছে। এবং এটাতে আমরা একটু, আমি কিছু কিছু ইনফরমেশন, যারা আমাদের যারা লার্নার আছেন, ফিউচার লার্নার, তারা কিছু মেসেজ আমি এটা ঠিক করে রাখছি। যেমন এটার মধ্যে কি আছে, এটা হলো রিউমাটোলজিতে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ক্লিনিক্যাল। আপনার আগের 2-1টা এডিশনের আগে ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোন এক জায়গায় প্রথম, রিউমাটয়েড আর্থ্রাইটিস শুড বি কনফার্মড ক্লিনিক্যালি। কাজে এখানে আমরা ল্যাব ইনভেস্টিগেশনের জন্য যদি দৌড়াদৌড়ি করি, উইল মিস দ্য পেশেন্ট। এটা 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার হলো, আমাদের এই ডায়াগনোসিসের সাথে যদি এমন কোনো ফাইন্ডিং থাকে যেটা ডায়াগনোসিসের সাথে যায় না, ডোন্ট ইগনোর এনি ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইভেন হোয়েন নট কনসিস্টেন্ট উইথ দ্য প্রেজেন্ট ডায়াগনোসিস। ইগনোর করা ঠিক হবে না। আমরা লং কেসের মধ্যে দেখি যে না, এটার সাথে এটা মেলে না, সুতরাং এটা ইগনোর করে যে এটা বাদ দিয়ে দিই, এটা করা ঠিক হবে না। হ্যাঁ, আমি একটা ফাইন্ডিং পাইছি, এই ফাইন্ডিং এর সাথে তার লিম্ফ নোড আছে, এই ফাইন্ডিং এর সাথে এই প্রবলেম আছে, আমি মিলাইতে পারছি না, কিন্তু এটাকে রাখতে হবে। মেবি দ্যাট এটাও একটা ক্লু দিতে পারে, ইন ফিউচার আরেকটা ডায়াগনোসিস আসতেও পারে। এটা হলো মেসেজ। এই পর্যন্ত কারো কিছু না থাকলে আমি সেকেন্ড কেসে যাব। Any question, query? নাই বোধহয় স্যার, আপনি স্যার নাই, তাহলে আমি পরের কেসে যাই। এটা আরেকটা কেস, ফিমেল 13 years, arthralgia, small joints of upper and lower limbs, 5 months, photosensitivity, oral ulcer 4 months, blood pressure 110/80, edema নাই। কিন্তু বেডসাইডে ইউরিন, আমি এমনিতেই বললাম যে ইউরিনটা একটু দেখে দেওয়া ভালো, বেডসাইডে দেখি 3+, কিন্তু ইডিমা নেই। এটা হলো ইন্টারেস্টিং। এখন আমরা এটাতে যদি ইয়েতে যাই, ওসপিতে যাই, তাহলে এখানে আমরা সেট করতে পারি যে ইনিশিয়াল কি ইনভেস্টিগেশন করা যাইতে পারে ডায়াগনোসিসের জন্য, পরবর্তীতে সাবসিকুয়েন্ট কি ইনভেস্টিগেশন করা যেতে পারে, ডায়াগনোসিস কি, আমরা ওসপির জন্য এরকম একটু চিন্তা ভাবনা করতে পারি। তো আমরা দেখি ইনভেস্টিগেশন গুলা কি আছে। আমি এটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন, আমরা ইমিডিয়েটলি এই জিনিসগুলা করা হয়েছে। ইউরিনারিতে শুধু প্রোটিনিউরিয়া ছিল 3+, ANA-DNOR পজিটিভ, ক্রিয়েটিনিন নরমাল, সিআরপি নরমাল, সিবিসি পিবিএফ নো সিগনিফিকেন্ট ফাইন্ডিংস। এটা ছিল তার ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন ইনিশিয়াল। তো সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন আমরা যদি দেই, এই রোগীর এই অসপিতে তো আর এই ক্লু দেওয়া যাবে না, আমরা সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন দিই, সেখানে কি কি আসতে পারে, হয়তো ওয়েটেজ থাকবে, সেই জিনিসগুলো শেখার ব্যাপার। আপনারা কেউ ইন্টারেক্ট করবেন, কি কি করা যাইতে পারে, কিছু বলতে চান কেউ যে স্যার এই করা যাইতে পারে? আপনাদের কাছ থেকে কিছু আমরা যেটা ফিডব্যাক নিই, যে আপনাদের চিন্তা ভাবনা কি, কেউ বলতে চান কিনা যে আর কি কি করা যেতে পারে? PCR complement.
কেউ রেসপন্ড করতে চান? করলে করতে পারেন যে এই ইনভেস্টিগেশন, এই আমি রিপোর্ট বলে দিলাম, এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলে দিলাম, নেক্সট কি করা দরকার এই রোগীটার জন্য। কমপ্লিমেন্ট C3C4 জি বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হ্যাঁ স্যার আমি নেক্সট ইনভেস্টিগেশন স্যার যেমন 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন করতে পারি জি। স্যার, হ্যাঁ তারপর হচ্ছে স্যার C3C4 করতে পারি, রেনাল বায়োপসি করতে পারি স্যার। রেনাল বায়োপসি করতে পারি। এই তিনটা ঠিক আছে, ঠিকই বলছেন। আরো কেউ কিছু বলতে চান? তো আমরা যদি দিয়ে দিই যে আরো 8টা ইনভেস্টিগেশন, 3টা বলছেন, 8টা 9টা। প্রিয়াঙ্কা ঠিক আছে। তারপরে Face contrast microscopy is PCR. আচ্ছা স্যার এনা প্রোফাইল করতে পারি। এনা প্রোফাইল, আচ্ছা এক্সরে চেস্ট পিএভিউ, ঠিক আছে। আপনারা যেগুলো বলছেন এগুলো ঠিক আছে। আর কি? হ্যাঁ C3C4 স্যার কমপ্লিমেন্ট এটা বলছে, একজনে বলছে আর কি। হ্যাঁ আর কি যেগুলো বলছে বাইরে কেউ কিছু? SBSG NTSCB। জি বলেন। স্যার আপনার একটু স্যার গাইডলাইন চাচ্ছিলাম স্যার। এখানে তো স্যার আমরা এসএলই, লুপাস নেফ্রাইটিস এবং ভাস্কুলাইটিস এইগুলো স্যার চিন্তা করতেছি। যদি স্যার আর কয়েকটা ডিডি স্যার একটু যদি শুনতে পারতাম আপনার কাছ থেকে। ও ডিডি গুলা আপনার মনে করেন এরকম একটা কেস অরাল আলসানিয়া ফিমেল যদি থাকে, সত্যি কথা ওই যে আনকা বা অন্যান্য অনেক জিনিস বলছেন, তো অনেকেই বলছেন আমরা তো যখন রোগী চিকিৎসা করি, প্রাইভেট চিকিৎসা করি, সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে রোগীদের লিমিটেশন থাকে, আমরা যখন স্টেট ফরওয়ার্ড কিছু পেয়ে যাই অন্যদিকে খুব একটা যাই না। যিনি প্রশ্ন করেছেন ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লুপাস নেফ্রাইটিস এর বাইরে কিছু এটা আসবে কিনা, আসলে এএনএ আর এনটিডিএস ডিএনএ যদি সিগনিফিকেন্টলি এরকম একটা লেভেল থাকে, তো সেইখানে আপনার লুপাস নেফ্রাইটিস ছাড়া অন্য কিছু তো আর আনা ঠিক হবে না। যদি আমরা ইউরিনের এই জিনিস পেয়ে যাই আর কি, এই ইনভেস্টিগেশন পেয়ে যাই, আমরা ভাস্কুলাইটিসে এএনএ পজিটিভ হয় কিন্তু এনটিডিএস ডিএনএ যদি ওরকম সিগনিফিকেন্টলি হাই থাকে, তখন আর অন্য কিছু অন্য কোনো ভাস্কুলাইটির সাথে এরকম ম্যাচ করবে না ওই ক্লিনিক্যাল এই সিনারিও এবং এটার সাথে আর কি। একটা হতে পারে, সেটা হলো যে ক্লিনিক্যালি চিন্তা করলে স্যার কি করা যায়? ক্লিনিক্যালি চিন্তা করলে আপনার এসএলই যখন সব ফাইন্ডিং আছে, এটা লুপাস নেফ্রাইটিসের বাইরে যাওয়ার সুযোগ নাই। একটা হতে পারে আমরা যখন চিকিৎসা করি, ওই যে ভাইরাল মার্কার গুলো বলছেন না, আমরা যখন চিকিৎসা করি এটা ব্যাক করা যাবে না, আমাদের ইমিউনোসাপ্রেসিভ অনেক থেরাপি দিতে হবে, যার জন্যই ওই যে প্রোটিনিউরিয়ার অন্য কোনো কারণ আছে কিনা সেই জিনিসগুলো আমরা ইভালুয়েট করি। যে মনে করেন ব্লাড সুগার বা এইচবিএসএজি বা কোনো ওষুধের জন্য হলো কিনা, এই সমস্ত জিনিস আমরা দেখতে পারি। বা এই যে যেগুলো আপনার হিস্ট্রিতে যেগুলো আমরা বললাম এসএলইর মতো মনে হয়, এটা কোনো ড্রাগ ইনডিউস কিনা, বা এই সমস্ত মানে আপনার জিনিসগুলো আমরা আনতে পারি যেগুলো এক্সক্লুড করার জন্য, যেগুলো এসএলইর মতো কনফিউজ হয় অথবা প্রোটিনিউরিয়ার সাথে কনফিউশন হতে পারে অন্য কিছু জিনিস। কারণ আমরা শুরু করে দিলে ট্রিটমেন্ট এটা ব্যাক করা যাবে না, কাজে সেই জিনিসগুলো আমরা যতই বলি কনফিডেন্টলি, কিন্তু ওই জিনিসগুলো আমরা এক্সক্লুড করে নিই। প্রোটিনিউরিয়ার কিছু ডিডি আর মনে করেন এসএলইর কিছু ডিডি হিসাবে ড্রাগ ইনডিউস এই সমস্ত। বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার তানভীর স্যার। ওই যে অনেক সময় স্যার এটা যদি এরকম লং কেস দেয়, তখন স্যার এটার মধ্যে ডিডি শুনতে চান স্যাররা, এর মধ্যে তুমি আর কি চিন্তা করো এসএলই ছাড়া? এটা ক্লিয়ার ডিডি শুনতে চাই যদি স্যার এসএলই পিকচার দিচ্ছে স্যার, তারপরে স্যার অনেকগুলো ডিডি শুনতে চান স্যাররা, জিজ্ঞেস করে আর কি দেখবেন, আর কি চাও? তারপরে না, ডিডি শুনতে চাইলেই আপনাকে আমি লং কেসের কথা প্রথমে বলছি, এগুলোতে লং কেস ডিসকাশন হবে, কারণ এই কেসটা কিন্তু সত্যি কথা বলতে আমার মডার্নে ভর্তি ছিল এবং এটা এমবিবিএস পরীক্ষায় আমরা দিয়েছিলাম, তাদের ওই লেভেল পর্যন্ত আমরা জিজ্ঞেস করি নাই। কিন্তু এখন যদি বলি যে ডিডি মনে করেন একটা রোগীর যদি এরকম আর্থ্রালজিয়া থাকে, ইয়ং ফিমেল এরকম পলিআর্থ্রাইটিস থাকে, তাহলে আমরা তো বেডসাইড ইউরিন দেখার আগ পর্যন্ত আমরা রিউমাটয়েডও তো বলতে পারি। আমরা ড্রাগ ইনডিউস কিছু জিনিস ড্রাগে এগুলা হয় সেটা আমরা বলতে পারি, কিন্তু যখন আমরা বেডসাইডে ইউরিন 3+ হয়ে যায়, তখন ওই রিউমাটয়েড দিয়ে এটা আর এক্সপ্লেন করা যায় না। 3 মাসের ইতিহাসে রিউমাটয়েড এরকম প্রোটিনিউরিয়া হবে এরকম হওয়ার কথা না। আর স্যার আসলে আমাদের কোশ্চেনটা ছিল এএনএ এবং HLA-B27 এই দুইটা বাদ দিলে স্যার কি কি ডিডি আসে কাইন্ডলি স্যার এটা আর কি স্যার? ও এএনএ যদি নেগেটিভ হয় স্যার এএনএ নেগেটিভ এবং না এএনএ এবং HLA-B27 এটা স্যার ক্লিনিক্যাল, মানে এটা রিপোর্ট দেওয়া নাই স্যার, এটা স্যার ক্লিনিক্যালি দেওয়া নাই। ওই তো রিপোর্ট দেওয়া নাই বলেই বলছি, রিপোর্ট দেওয়া নাই। এরকম যদি পলিআর্থ্রাইটিস হয় তাহলে আপনার মনে করেন ওই ফিমেল পেশেন্ট যেহেতু স্মল জয়েন্টস ইনভলভমেন্ট, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আসবে।
আপনার মনে করেন এরকম সিমেট্রিক্যাল পলিআর্থাইটিস হলে অনেক সময় সিস্টেমিক স্ক্লেরোসিস এরকম হয়, এমসিটিডি হয়, সেই জিনিসগুলো আর্থ্রাইটিসের ডিডি হিসাবে এই জিনিসগুলো আছে। জি স্যার আমরা ধরেন স্যার যে বেডসাইড ইউরিনিক নেমেসিস 3+ প্রোটিন পেয়ে গেলাম। আমরা যখন স্যার লং কেসে যখন স্যার কেসটা প্রেজেন্ট করতে যাই তখন তো স্যাররা জিজ্ঞেস করেন যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস। আমি তো প্রথমে বলবো স্যার সিস্টেমিক লুপাস নেফ্রাইটিস, তারপর স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো কি আমরা তখন কি স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস এমপিসিসি এগুলো বলতে পারবো স্যার ডিডির মধ্যে? বলতে পারেন। আমি বলি সেখানে ওই কেসটা যদি বাস্তবতা হয় কেসের মধ্যে থাকে তাহলে আপনি এসএলই এটা বলার পরে আরেকটা বলা যায় যে এই যে প্রোটিনিউরিয়াটাই তো আমরা রিউমাটয়েড বা অন্যান্য কোলাজেন ডিজিজ বলি যে যেগুলো আছে এরকম, সেইগুলা প্রোটিনিউরিয়ার জন্য বলছি না তো, সেই জিনিসগুলো অন্য কারণে হইতে পারে, কোনো হার্বাল বা অন্য কোনো ওষুধপত্র খাইয়া প্রোটিনিউরিয়া হয়েছে, এটা আর্থ্রাইটিস অন্য কারণে, এইরকম একটা ব্যাপার আসতে পারে প্রোটিনিউরিয়াটা। কারণ প্রোটিনিউরিয়া তো বেডসাইডে আপনার হাতে থাকবে, এটা বাদ দেওয়া যাবে না। এটা যদি আসে তাহলে প্রোটিনিউরিয়া ডিউ টু কোনো, অনেক সময় এরকম আমরা পাই যে রোগীর আর্থ্রাইটিস ছিল, কারণ যাই থাকুক, কিন্তু এটা হার্বাল বা অন্য কোনো ওষুধপত্র খায় এই প্রোটিনিউরিয়া হয়ে গেছে, সেটা একটা হতে পারে। কিন্তু জি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর শামসুজ্জামান বলছিলাম স্যার। পিবিএফ স্যার এখানে যেটা স্যার ইনিশিয়াল ইনভেস্টিগেশন পিবিএফ স্যার, পিবিএফ এর এখানে রোলটা কি স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার। পিবিএফ এর আসলে এখানে আপনার স্পেসিফিক ইনভেস্টিগেশন হিসাবে এসএলইর জন্য কোনো রুল নাই, কিন্তু আসলে সিআরপির রুল আছে। তো এটা আসলে এই ইনিশিয়াল এসএলই ডায়াগনোসিসের জন্য এটা রুল নেই, কিন্তু সিবিসিটা তো ইনিশিয়াল, এটা বাদ দেওয়া ঠিক হবে না। কোনো না কোনো জায়গায় সিআরপি বেশি, এটা কি ইনফেকশনের জন্য নাকি এসএলইর জন্য, সেই জন্য হয়তো দেখলে অটোইমিউন হিমোলাইসিস সাথে থাকলে তখন স্যার হিমোলাইটিক ফিচারগুলো পিবিএফ পাবো। জি সেটা একটা হতে পারে। আর এটা হলো যে ইনফেকশন হইলো সিআরপি এখানে বাড়বে, ইনফেকশন হলে সেটা দিকে একটা কনক্লুশন। আর সিবিসি ছাড়া কোনো দিকে আগাইতে পারবে না, অন্ধকার মনে হবে সেই হিসাবে। স্যার এমসিটিডি কি ক্লিনিক্যালি বলা যাবে স্যার? কোনটা? এমসিটিডি? হ্যাঁ এমসিটিডি এখন মনে করেন আমরা তো অন্য কোনো ফিচার ছিল না, কিন্তু অনেক সময় মনে করেন ইনভেস্টিগেশনে দেখা গেল একটা আরএনপি অন্য কিছু পজিটিভ হয়ে গেল, সেটা এমসিটিডি ক্লিনিক্যালি এরকম বলার মতো অবস্থা ছিল না। এটা স্ট্রেট ফরওয়ার্ড জয়েন্ট পেন। আসলে রোগীও যেটা আসছিল, যেটা জয়েন্ট পেনে যে খুব সিগনিফিকেন্ট তা না, তার মুখের ঘা কমে না, ব্যথার কথা পরে বলার বলে যে হ্যাঁ আমার ব্যথা হয়, স্মল জয়েন্ট গুলোতে ব্যথা হয় একটু একটু, ওটা বেশি না, আমার মুখের ঘা কমতেছে। কাজে ওই যে যেটা বললাম, যেটা আসলে কোনো ড্রাগ ইনডিউস প্রোটিনিউরিয়া, আদারওয়াইজ এসএলই থেকে বের হওয়ার সুযোগ নাই। আর আপনার যদি শর্ট ডিউরেশন হয়, অরাল আলসার না থাকে, তাহলে রিউমাটিক ফিভার এগুলো আসতে পারে, কিন্তু এটা এতদিনের ইতিহাসে ওটা আসে না। এই কাজে ক্লিনিক্যালি আপনার মনে করে রিউমাটোলজির অন্যান্য ডিজিজ গুলো মাথায় রাখতে হবে, প্রোটিনিউরিয়াটা অন্য কিছুর জন্য কিনা সেটা, তাছাড়া অন্য কোনো রিউমাটোলজি ডিজিজে এরকম শর্ট হিস্ট্রিতে 3+ প্রোটিনিউরিয়া হওয়ার কথা না। তো ঠিক আছে, জি আমরা তাহলে সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ইউরিনে স্যার প্রোটিন স্যার 3+, কিন্তু স্যার পেশেন্টের ইডিমা স্যার অ্যাবসেন্ট। এইটা তো চোখে দেখা, আমাদের চোখে দেখা, আমি দেখেছি, আমাদের রেজিস্ট্রাররা দেখেছে, ডাক্তাররা দেখেছে। তো এটা আপনারা আমি যখন পড়াশোনা করতাম আপনারা ইয়েতে দেখবেন হেরিসনে এগুলা লেখা আছে যে নেফ্রোটিক সিনড্রোমে আপনার কম্পোনেন্ট 4টা বলি, কিন্তু প্রাইমারি কম্পোনেন্ট প্রোটিনিউরিয়া শুরু কমে গেলেই ইডিমা হবে, তো সেটা একটু সময় লাগে। কিন্তু এটা আপনার আমরা যদি রিপোর্ট গুলা দেখি, কিছু ইডিমা থাকার কথা ছিল, সে যে কোনো ডায়াবেটিসের ইতিহাস সেটাও আমি দেখি নাই। কাজে এটাও একটা আমারও একটা শিক্ষণীয় ব্যাপার যে আপনার বেডসাইড ইউরিন, এবং এটা আমরা ভাবছিলাম যে ইনভেস্টিগেশনই করা হবে না, যে ইডিমা কিছু নাই, আর ইনভেস্টিগেশন করে লাভ কি, আসলে এএনএ ডিএনএ আসছে, ওষুধপত্র যেগুলো দিয়ে ছেড়ে দিই, ভাবলাম যে বেডসাইড ইউরিনটা দেখো, ইউরিনটা পাবে, হয়তো আশ্চর্য, তো কোনো ওষুধ খায় নাই, কিছুই নাই। এটাও একটা শিকার ব্যাপার, এটাও একটা শিকার ব্যাপার। এটা এক্সপ্লেনেশনটা কি স্যার? এরকম এক্সপ্লেনেশন হলো যে আপনার এটা হেরিসনে লেখা আছে, এটা তো পরে আমরা পড়ি, সেটা হলো যে প্রোটিনিউরিয়া হলো নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্ট প্রাইমারি আপনার ফিচার, এবং ইডিমা বা হাইপোঅ্যালবুমিনিমিয়া এইগুলা হইতে একটু সময় লাগে, শুরুতেই হয় না। কিন্তু আমরা সাধারণত অভ্যস্ত, যখন রোগীরা ইডিমা হয় তখনই রোগী আসে, তাছাড়া রোগী আসে না, রোগী তো প্রোটিনিউরিয়া নিয়ে আসে না, এই রোগী আসছে তো অন্য কারণে। কাজেই আমরা, এবং এটা আমি ওই যে যখন আমি পিজিতে ছিলাম, কোর্সে ছিলাম, হারুন স্যার ছিল, তখন ওনারা বলতো যে আমি অনেক গ্রাম সার্ভে করেছি, দেখলে এত % রোগীর অ্যাসিম্পটোমেটিক প্রোটিনিউরিয়া আছে, রোগীরা জানে না।
কাজেই যখন নেফ্রোটিক সিনড্রোম না হয় রোগীরা তো আসে না, কিন্তু বেসিক্যালি এই প্রসেসটা শুরু হয় অনেক আগে। তো সেই প্রসেসটা শুরু হওয়ার সময় অ্যাটলিস্ট রেনাল প্রসেসটা শুরু হওয়ার দিকেই এই তার রোগীর জন্য ইনিশিয়াল স্টেজে আমরা পেয়ে গেছি সেই ইডিমা হয়তো কিন্তু তার ডায়াবেটিস খাওয়ার কোনো ইতিহাস নাই। আপনি হ্যারিসন এগুলো পরে দেখবেন যে ওখানে আছে ইডিমা অনেক পরে আসছে, কিন্তু আমরা সাধারণত পাই না, কারণ রোগী তো প্রোটিন ইউরিনে আসবে না, রোগী তো ইউরিন এভাবে করে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে পরে ইনভেস্টিগেশন অনেকেই বলছেন, দেখেন আপনারা বলছেন এখন অস্পিতে দেখেন কেন সমস্যা হয়, আপনারা যেগুলো বলছেন হয়তো এমনও হতে পারে আপনারা হয়তো স্পট কথা বলছেন, সিনসিয়ারলি চিন্তা করলে আরো বলতে পারতেন। এই যে দেখেন ইনভেস্টিগেশন গুলা, এই যে দেখেন ইউটিপি বলছেন, সিরাম অ্যালবুমিন কেউ বলেন নাই, লিপিড প্রোফাইলও কেউ বলেন নাই। এবং আমরা যদি এই এসএলই এইটার বা অন্যান্য জিনিস দেখতে যাই, আলট্রাসাউন্ড রেনাল ইনভলভমেন্টটা অবশ্যই দেখতে হবে, সিকেডি হয়ে গেল কিনা। এবং যাদের নেফ্রোটিক সিনড্রোম প্রোটিনিউরিয়া থাকে তাদের টিএসএসটা এবং হাইপোথাইরয়েডিজমের টেন্ডেন্সি থাকে, তার থাইরয়েড বাইন্ডিং প্রোটিন ইউরিনে চলে যায়, এবং সেই জন্যই আমরা এটা থাইরয়েড করছি। দেখেন হাইপোথাইরয়েড কিছুটা ছিল প্রিক্লিনিক্যাল হলেও, প্রোটিনিউরিয়াও ছিল কিন্তু তার ইডিমা ছিল না। কাজে দেখেন এই ইনভেস্টিগেশন যদি বাদ চলে যায় তাহলে তো অস্পিতে, এবং এখানে ওয়েটেজ দিলে ইউটিপিতে ওয়েটেজ দিবে, অ্যালবুমিনে দিবে, লিপিড প্রোফাইলে দিবে, নেফ্রোটিকের যে কম্পোনেন্ট গুলো সেখানে হাই ওয়েটেজ থাকবে, সেখানে তো খারাপ হয়ে যাবে। C3 বলছেন, টিএসএস কেউ বলেন নাই, আলট্রাসাউন্ড কেউ বলেন, রেনাল বায়োপসি করা হয় নাই, করা যায় নাই। আচ্ছা, তারপরে দেখি ডায়াগনোসিসটা কি হবে। ডায়াগনোসিস আসলে এখানে ডায়াগনোসিস তো ক্লিয়ার কাট, লুপাস নেফ্রাইটিস, এটা তো আপনারা বলবেন। তবে এখানে যদি আমরা ওই আপনার বলি যে ওই টাইপ হিস্টোপ্যাথোলজি সারা তো টাইপ বলা যায় না, কিন্তু কিছু বলা যায়, সেটা হলো যে আমাদের গ্লোমারুলোনেফ্রাইটিসের 6টা টাইপস আছে, 6টার মধ্যে 1 to 6 হবে, 1 2 হবে না, 1 2 হবে না। আমরা যদি কিওভির ইনভেস্টিগেশন দেখি, কিওভি রিপোর্ট নরমাল, 6ও হবে না, তাহলে 3 4 5 এর একটা হবে। কাজে সেই ডায়াগনোসিসের সেই ওয়েটেজটা চাবে কিনা সেই সিনারিও এরকম দিলে সেটা চাইতে পারে, আদারওয়াইজ ডায়াগনোসিস তো ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যদি মনে করেন এর মধ্যে যাই, আইওই এর কথা বলি, তাইলে এই ইনভেস্টিগেশন আপনারা যা চাইলেন এগুলো বলে দেওয়া হইলো, তাইলে এখন আপনাদের ডায়াগনোসিস কি এবং ট্রিটমেন্ট আউটলাইন কি, এটাতে ফাইনাল একটা কোশ্চেন আপনাদের করা যেতে পারে। এটা এই যে ট্রিটমেন্ট আউটলাইনে আপনারা যেগুলো জানেন, এই রোগীকে আমরা যেগুলো করেছি, এসএলই অ্যাডভাইস হলো হাইড্রোক্সিক্লোরোকুইন, পালস মিথাইল পেন্টোসোলন দেওয়া হয়েছে, এমএমএফ দেওয়া হয়েছে, লিপিড লোয়ারিং লসার্টান পটাশিয়াম লিভোথাইরক্সিন এগুলো দেওয়া হয়েছে, এবং 3 মাস যাবত রোগীটা আমাদের কাছে আসছে। কিন্তু ইন্টারেস্টিংলি দুঃখের ব্যাপার, 3 মাস পর্যন্ত আমরা যখন ফলো আপ করি লুপাস নেফ্রাইটিস এর ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, আমরা বেসিক্যালি দেখি ইউটিপিটাই বেশি দেখি, আর এএনএডিএনএ C3 লেভেল এগুলো আমরা দেখি, কিন্তু আমরা ইউটিপি লেভেল 3 মাস পর্যন্ত কমে নাই। আমরা 3টা মিথাইলপেডনিসোলিন পাস দেওয়ার পরে কমছে কিনা, এরপরে আর আমার কাছে রোগী নাই। কাজেই রেসপন্সটা সেইভাবে আমরা পাই নাই। এমএমএফ আমরা দিয়েছিলাম, আর মিথাইলপেডনিসোলিন 1 গ্রাম করে 3 দিন দিয়েছিলাম। এইটুক। আর এইখানে কারো কিছু না থাকলে আমি পরের স্টেজে যাব আর কি। এখানে কারো কোনো কিছু আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা স্লাইড দেখি আবার। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার এই স্টেজে শুধু টিএসএইচ 8 পয়েন্ট সামথিং দেখে স্যার লেভোথাইরক্সিন দেয়াটা, আমি বলি যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে আপনার মনে করেন ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না, এটা কন্ট্রোভার্সি থাকলেও সাধারণভাবে আপনার সাবক্লিনিক্যাল আমি সাধারণত দেওয়ার পক্ষে। কারণ হলো আপনার যখনই হাইপোথাইরয়েডিজম একটা রোগীর এইভাবে থাকে, প্রোটিনিউরিয়া থাকে, এটা কন্টিনিউ করবে। 1 2 নাম্বার তাদের লিপিড প্রোফাইল বাড়তে থাকে, এথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা বেশি থাকে, যার জন্যই পরে প্রয়োজন হলে আমরা বন্ধ করে দিব প্রোটিনিউরিয়া যদি ইমপ্রুভ করে যায়। কিন্তু কথা হলো যদি না দেন লিপিড বেড়ে যাবে, এথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যায়, সেই জন্যই এই সাবক্লিনিক্যাল হইলেও এখানে দেওয়ার পক্ষেই আমি। আর অ্যাক্টিভ এসএলইতে এটা তো সিক ইউথাইরয়েডিজম কোনটা এখন তো অ্যাক্টিভ একটা ডিজিজ আছে পেশেন্টের, এই সময়ে তো টিএসএইচ বেশি আসতেই পারে স্যার। না, টিএসএস তো যে কোনো কারণেই হোক আসছে, তো যখনই টিএসএস বেশি থাকবে তখনই লিপিড প্রোফাইলের বাড়তে থাকবে। লিপিড প্রোফাইল বাড়াবে না এথেরোস্ক্লেরোসিস। কাজে আমি যদি এই প্রোটিনিউরিয়া যদি 6 মাস 1 বছর থাকে, তার তো চান্স অফ এথেরোস্ক্লেরোসিস বেড়ে যাবে। সেই জন্যই আমি এটা দেওয়ার পক্ষে, এবং হাইপোথাইরয়েডিজমে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে দিব কি দিব না দেওয়ার পক্ষেই বেশি যারা আছে, তারা হলো এই কারণেই যে এটা লিপিড
প্রোফাইল বেড়ে যাবে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বেড়ে যাবে। তার তো সিক এদের এবং ইউথারেট কিনা স্যার? এসএলই রোগীর হ্যাঁ সিক ইউথারেট কিনা স্যার? কোনটা স্যার এটা ডায়াগনোসিস কি হবে তাহলে? কোনটা প্রবলেম ছিল দেখতে পাইনি। বোঝা যাচ্ছে না, কে বলছেন? আমি ডাক্তার সিফাত বলছি স্যার, এটা ডায়াগনোসিসটা কি হবে তাহলে? ডায়াগনোসিস জি কোনটা? ডায়াগনোসিস জি জি ডায়াগনোসিস। ডায়াগনোসিস তো লুপাস নেফ্রাইটিস, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন যাই হোক, আমি আপনার মনে করেন এরপরের এটার ফাইনালি এই যে এইটা হলো আমার মেসেজ আপনার এই কেসের বেলায় এসএলই আপনার। জি জি বলেন। আমি ডাক্তার রুহুল আমিন খান, আমার একটা প্রশ্ন ছিল জি স্যার, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইনভেস্টিগেশনে স্যার যেগুলো বলছেন সবগুলো ঠিক আছে স্যার, এগুলো আমরা এই করব, কিন্তু এছাড়া আমাদের তো এর সাথে অ্যাসোসিয়েশন থাকে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এবং অথবা ইউলার ক্রাইটেরিয়াতে কিন্তু বলা আছে স্যার ইমিউনোলজিক্যাল ডোমেইনে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি গুলা, যেমন অ্যান্টিকার্ডিওলেপিন অ্যান্টিবডি, লুপাস অ্যান্টিপ্রোভন, অ্যান্টি-বিটা-2 গ্লাইকোপ্রোটিন, এইসব ইনভেস্টিগেশন গুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এগুলো করা যেত, আসলে রোগী অনেক সময় লিমিটেশন থাকে, তবে তার থ্রম্বোসিস বা অন্য কোনো ফিচার না থাকলে রোগীরা অ্যাভয়েড করতে না পারলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কেস থাকলে আমরা অনেক সময় অ্যাভয়েড করি, তবে এটা করা হয়েছে আমার জানা নাই, কারণ এখানে রোগীর অনেক লিমিটেশন ছিল। হ্যাঁ, পরীক্ষার পারপাসে আমরা এগুলা পরীক্ষার পারপাসে যদি দিতে পারেন, যেহেতু সিনারিওতে নাই ওয়েটেজ কম থাকবে, যদি দিতে চান দিতে পারেন, কিন্তু আপনার মনে করেন ওয়েটেজ খুব বেশি থাকবে না যদি দেয়াও থাকে কেউ আর কি। অ্যাকচুয়ালি স্যার নিউ ইউলার ক্রাইটেরিয়াতে রাখা হয়েছে স্যার, মানে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াতে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। না ঠিক আছে, ওটা তো ক্লাসিফিকেশন মনে করেন আছে, ক্লাসিফিকেশন থাকলেও যদি আপনার চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখবো যে তার ওইরকম কোনো ফিচার না থাকলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি তো আমরা করি। আর অনেক ক্ষেত্রে এসএলইর এরকম রোগী পাইছি আমি ঢাকা মেডিকেলে থাকতে, এক রোগী যে ডিবিটির হিস্ট্রি নিয়ে আসছে, অন্য কোনো ফিচারই নেই, তারপরে খুঁজে এসএলই পাইছি। কাজে ওরকম অবভিয়াস ফিচার থাকলে তো ওয়েটেজ বেশি থাকবে, আর না হলে করা যেত। এটার করা হয়েছে কিনা ওইটার আমার মাথায় নাই, যদ্দূর মনে পড়ে করা হয় নাই, না করা হয়েও থাকতে পারে, আমার কেসগুলো আছে। তবে স্যার একটা প্রশ্ন জানতে চাচ্ছি স্যার, আমরা তো এসএলই উইথ লুপাস নেফ্রাইটিস হলে আমাদের চয়েস অফ ট্রিটমেন্ট মিথাইলপ্রেডনিসোলন উইথ সাইক্লোফসফেমিড অর এমএমএফ। এখন আমাদের পেশেন্ট আপনি প্রেফারেন্স দিয়েছেন এমএমএফ যেহেতু ইয়াং পেশেন্ট। এখন পালস মিথাইলপ্রেডনিসোলনের ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যখন সাইক্লোফসফেমিড দেই তখন 6 সাইকেল দিলে প্রতিবার কি আমরা পালস মিথাইলপ্রেডনিসোলন উইথ সাইক্লোফসফেমিড দেব, নাকি পালস প্রথম মিথাইলপ্রেডনিসোলন দিয়ে পরে মান্থলি আমরা শুধু সাইক্লোফসফেমিড দেব? না, ওটা যখন আমার আরেকটা কেস আছে এরকম যে মিথাইলপ্রেডনিসোলনের সাথে সাইক্লোফসফেমিড দিই, আবার অনেক সময় মিথাইলপ্রেডনিসোলনই দিই যখন এমএমএফ থাকে। এমএমএফ ওরালি কন্টিনিউ করি, মিথাইলপ্রেডনিসোলন পালস, আবার অনেক সময় মিথাইলপ্রেডনিসোলনের সাথে যখন রেসপন্ড না করে সাইক্লোফসফেমিড দেওয়া হয়। এখন এটা কোন রোগী সাইক্লোফসফেমিড কোনটা এমএমএফ রেসপন্ড করবে এটা খুব ভেরি করে, যার জন্য আমরা প্রথম বুঝতে পারি না। তো যেহেতু ইয়ং ফিমেল আমরা এমএমএফ দিয়ে শুরু করেছিলাম আর কি। আমি মিথাইলপ্রেডনিসোলনের ব্যাপারটা জিজ্ঞেস করছি যে আমরা কি রুটিনলি সবাইকে পালস মিথাইলপ্রেডনিসোলন দিব, নাকি যার ডিজিজ কন্ট্রোল হয়ে গেলে আমরা ওরাল কটন সুইচ করে মিথাইলপ্রেডনিসোলন পরে আর দিব না? না, ওরাল তো চলতেই হবে, এটা তো আমরা সাধারণত মান্থলি দেই আপনার 6 মাস, তারপরে 3 মান্থলি 2 বছর, এটা হলো রুটিন আর কি, তারপরে কম বেশি হতে পারে। মাঝখানে তো ওরাল রেজিমেন্ট শুনেছিলাম যে মিথাইলপ্রেডনিসোলন প্রথমবার পালস দিয়ে পরে আমরা কটনে সুইচ করে ওরালি দিয়ে দিলাম, যদি ডিজিজ কন্ট্রোল না থাকে পরে আর পালস মিথাইলপ্রেডনিসোলন দেওয়া হয় না। না, পালস মিথাইলপ্রেডনিসোলন আপনার মান্থলি তো 6 মাসের এরকম একটা রেজিম আছে, তারপরে 3 মান্থলি আছে 2 বছর, আর মাঝখানে ওরাল। আর যদি পরে রেমিশন হয়ে যায় তাহলে ওরাল দিয়ে কন্টিনিউ, আর যদি ওরালে না হয় তাহলে মাঝে মাঝে দেওয়া হয়, মাঝে মাঝে দিলে এরকম একটা গ্যাপে দেওয়া হয়, কিন্তু ওরাল তো কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, ওরাল স্যার কন্টিনিউ করব, যদি ডিজিজ কন্ট্রোল না হয়, কন্ট্রোল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে না দিলেও চলে, এরকম ব্যাপার আছে স্যার? না দিলেও চলে, এটা আমি সাধারণত এখানে যে কয়েকটা দিয়েছি এবং নেফ্রোলজিস্ট তাদের সাথেও কথা বলছি, তারা স্যার আমাদের লেটেস্ট গাইডলাইনে তো স্যার যেটা বলা আছে যে স্যার পালস মিথাইলপ্রেডনিসোলন পরপর 3 দিন দিয়ে 3 ডেজ দেওয়ার পরে এরপরে আমরা সুইচ টু দ্য প্রেডনিসোলনে যাই, আর হচ্ছে সাইক্লোফসফেমাইডটা আমরা হচ্ছে মানে 6 মান্থলি আমরা দিতে থাকি 6টা ডোজ। এইভাবেই তো সাধারণত আমরা আমাদের যে সাইক্লোফসফেমাইড অথবা এমএমএফ দুইটাই দেওয়া হয়,
জি স্যার, কোনো সময় দুইটাই, এটাও যেকোনো দেওয়া হয়, একটা কোনো দেওয়া। সময় এটাও দেওয়া হয়, কোনো সময় কিন্তু কম্বাইনও দেওয়া হয়। আর কিন্তু মিথাইলপ্রেডনিসোলোন তো মিথাইলপ্রেডনিসোলোন অ্যাগ্রেসিভ, পরপর 3 দিন দিয়ে স্যার, অ্যাগ্রেসিভ পরপর দিয়ে 3 দিন তারপরে তো দেওয়ার পর। ওরাল তো কন্টিনিউ করতে জি হবে। স্যার, জি স্যার, এটাই আর কি। ওরাল তো কন্টিনিউ করতে হবে, ওরাল বাদ দেওয়া যাবে না। সেটা 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম টাইম টু টাইম এটা অ্যাডজাস্ট করতে হবে। জি স্যার, কিন্তু জি স্যার। মিথাইলপ্রেডনিসোলোনের পালস অন্তত কতগুলো পালস দিতে হয়। আর এখন মনে করেন যে একেবারে 3টা দেওয়ার পরে তারপরে মনে করেন আর একবারে প্রোটিনিউরিয়া নীল হয়ে গেল, তো এইরকম কেস আছে। এরকম কেস থাকলে তো ওরাল কন্টিনিউ করে, কিন্তু ওইরকম কন্টিনিউ করে আবার মাঝখানে যদি আবারও এরকম হয় তখন আবারও দেওয়া হয়, এরকমই আছে। আসলে অ্যাবসলিউট কিছু নাই, এরকম রেজিম আছে বিভিন্ন জায়গায়। তো অ্যাগ্রেসিভ থেরাপি তো দিতে হবে শুরুতে, তারপর ওরাল কন্টিনিউ করতে হবে। আচ্ছা ঠিক আছে। এইটাতে আমি যেটা বলছি যে এসএলই ডায়াগনোসিস হলে যে যেটা আপনাকে প্রত্যেকটা অর্গান, বিশেষ করে রেনাল ইনভলভমেন্টটা বা অন্যান্য অর্গান ইনভলভমেন্ট অ্যাসেস করে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আর বেডসাইড ইউরিনের কথা তো বলাই হয়েছে। আর এটা হলো আমরা বায়োপসি করতে না পারলেও আমরা অন্তত হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপসটা হিসাব করতে হবে আমরা কোন জায়গায় আছি। যে মনে করেন একবারে আল্ট্রাসাউন্ড কেউতে খুব ছোট হয়ে গেছে অথবা অন্য কিছুই নাই ইউরিনে, সেটা আমরা একটা বুঝতে পারি যে টাইপ 1, টাইপ 2 অথবা টাইপ 6, তাহলে 3, 4, 5 এর একটা কিছু হবে, এইরকম আর কি। আরেকটা এখানে আমার কাছে যেটা মনে হয় যে এমনি আমরা নেফ্রোটিক সিনড্রোমে যেমন নেফ্রোটিক হলে স্টেরয়েড দিই, নেফ্রাইটিক হলে কিন্তু দেই না, কিন্তু এখানে কিন্তু এসএল এর ব্যাপারটা কিন্তু একটু মিক্সচার। অনেক সময় হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া আছে, কম্বাইন, সেখানেও কিন্তু আমাদেরকে স্টেরয়েড বা এইগুলো ওষুধে যেতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত। আর কারো কিছু না থাকলে আমরা পরের কেসে যাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আর একটা কেস। এটা হলো ফিমেল, 33 ইয়ার্স, মেরিড। রোগীর ছিল ফিভার, ভমিটিং, ডায়রিয়া যদিও ছিল, মেইনলি ভমিটিংটাই ছিল, অনেক ভমিটিং হচ্ছে কয়েকদিন যাবত, কন্টিনিউয়াস ভমিটিং, সাথে লুজ মোশনও ছিল, জ্বর ছিল, এটাই হলো মেইন। সে মেটফরমিন এবং ইনসুলিন খেত এবং ডিহাইড্রেশন ছিল তার। তো এটা আপনার সিনারিওটা, এটা যদি আমরা মনে করেন আমরা অসপিতে দেই, অসপিতে দিলে এটা আমরা কোশ্চেন করতে পারি, এরকম সিনারিওটা আমরা অসপিতে দিলে এই সিনারিওটুক দিয়েই দিব যে এই ফাইন্ডিংস এবং এই ইনভেস্টিগেশন আছে, এইরকম একটা সিনারিও, হিস্ট্রি এবং এইরকম আপনার মনে করেন এই ফাইন্ডিংস আছে। এইটা দেখেন কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে, রেনাল ফাংশন, এসজিপিটি, সোডিয়াম, পটাশিয়াম, ডব্লিউবিসি কাউন্ট এবং এবিজি রিপোর্ট দেওয়া আছে। এটা দেখে এখন আমি নেক্সট কোশ্চেনের উত্তর নাই, সুতরাং ওটা দেখাইতে পারি যে এটা দেখার পরে আমি যদি একটা কোশ্চেন এরকম করি যে আপনার এটা অ্যাসিডোসিস হইলে কি টাইপ অ্যাসিডোসিস, অ্যানায়ন গ্যাপের অবস্থাটা কি এবং কি কারণে এটা হয়েছে। আরেকটা কোশ্চেন আমরা নিতে পারি, এই রোগীর ইতিহাস কি নিতে হবে। আরেকটা কোশ্চেন করা যেতে পারে, এটার সাবসিকুয়েন্ট আর কি ইনভেস্টিগেশন করব। তাহলে একটা কোশ্চেন হলো যে অ্যাসিডোসিসের ব্যাপারে কিছু কোশ্চেন, অ্যানায়ন গ্যাপ কি, অ্যাসিডোসিস কি টাইপ, আর একটা হলো প্রবাবল কজ অফ অ্যাসিডোসিস, কারণ তার কিন্তু ডায়রিয়া আছে, আর হিস্ট্রি কি নিতে হবে, আর একটা হলো সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন কি করব। তাহলে আমরা এটাতে যাই পরে যে এই যে কোশ্চেনের মধ্যে যে এটা অ্যানিমেশন আসছে, এই যে অ্যাসিডোসিস যদি হয়ে থাকে এটা কি টাইপ, আয়নায়ন গ্যাপ না নরমাল, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, আর এটা কারণটা ডিকেস, ডায়রিয়ার জন্য হয়েছে, ডায়াবেটিক কিটোসিস, ডায়রিয়ার জন্য হতে ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া, মেটফরমিন, ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটফরমিন ইনডিউসড ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটফরমিনও করতে পারে স্যার ডায়রিয়া হয়ে ডিকে হয়েছে স্যার, অ্যাকিউট একটা ডায়রিয়া হয়ে ইনফেকশন কিটোসিস নাকি ডায়াবেটিস কন্ট্রোলে শুধু ডায়রিয়াই করেছে এটা, নাকি মেটফরমিন ইনফেক্টিভ ডায়রিয়া ইনফেকশন হয়ে ডিকে হয়েছে স্যার, ইনফেকশন হয়ে ডিকে হয়েছে, এটা একটা। শুধু ডায়রিয়াতে হইতে পারে, শুধু ডায়রিয়াতে হাই আয়রন গ্যাপ হয় তো কথা না, হাই আয়রন গ্যাপ হবে না, শুধু ডায়রিয়াতে হবে না। আর অ্যাসিডোসিস মেটফরমিনের জন্য হতে পারে, সেপ্টিসিমিয়া ক্যান কজ, সেপ্টিসিমিয়া হতে পারে। যাই হোক, যেটা 15,000 কাউন্ট স্যার। আচ্ছা যাই হোক, এটা কঠিন কিছু না, যাই হোক, এটা ভালোই বলছেন। তারপরে আমরা যাই পরে আমরা হিস্ট্রি কি নিব, হিস্ট্রি কি হিস্ট্রি নিতে হবে এই রোগীর। এটা অস্পিতে একটা কোশ্চেন যে এরকম, ঠিক আছে, এরকম এটা একটা কোশ্চেন, পরে হলো কি হিস্ট্রি নিতে হবে। এটা কেউ রেসপন্ড করবেন না, আমি বলে দিব।
রেসপন্ড না করলে আমি বলে দিই। পসিবল ডিডি না ডিডি না, আপনি মনে করেন এরকম একটা সিনারিও পাইলেন, হিস্ট্রি এরকম ইনভেস্টিগেশন, এই রোগীর আর কি ইতিহাস নেবেন? স্যার ঠিক মানে রেগুলারলি স্যার ড্রাগ নেয় কিনা, রেগুলারলি ড্রাগ নেয় কিনা, হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল কিনা, মিসমিল আছে কিনা, বিসমিল আছে কিনা, ব্লাড সুগার কন্ট্রোলে থাকে কিনা, ব্লাড সুগার কন্ট্রোলে থাকে, এটা বলছে আর কি। তারপর স্যার ইয়ে আছে মানে ডিহাইড্রেশনের আদার কারণ, ফিভার তো স্যার আছে, ফিভার তো আছে, abdominal pain আছে কিনা, ডিউরেশন অফ ডায়াবেটিস, abdominal pain আছে কিনা, abdominal pain আছে, লিম্ব সুয়েলিং আছে কিনা, লিম্ব সুয়েলিং আছে কিনা, ইউরিন আউটপুট অ্যাডিকুয়েট কিনা, ইউরিন আউটপুট এটা আর নিব। তারপর স্যার যে লেভেল অফ আনকনশিয়াস ছিল কিনা, সিজার কনভালশন এগুলো ছিল। তারপর টিংলিং নামনেস আছে কিনা এগুলো জিজ্ঞেস করব, টিংলিং নামনেস আছে কিনা। তারপর স্যার আদার মেটফরমিন মানে অনেকগুলোই বলছেন, যেমন ডায়াবেটিসের ব্যাপার বলছেন, আর ডায়রিয়া ভমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইনের ব্যাপার আছে কিনা, তারপরে অ্যাসিডোসিস যদি হয় নিউরোলজিক্যাল ব্যাপার আছে কিনা। আপনারা যেগুলো বলছেন সব ঠিকই আছে, আরো অনেক কিছু ছোট, আমরা যখন অসপি যারা তৈরি করে বা আমরা যখন তৈরি করেছি তখন আরো ছোটখাটো অনেক জিনিস চলে আসে, আমরা গ্রস আলোচনাটা করতেছি। তো এই যে দেখেন হিস্ট্রি কি কি নিতে হবে, অ্যাবডোমিনাল পেইন ডিস্টেনশন আছে কিনা, যেহেতু তার ভমিটিং আছে, তারপরে আপনার হাইপার ভেন্টিলেশন, ড্রাউজিনেস আছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোল, আপনারা এগুলো সবই বলেছেন। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা এখানে লেখি নাই, আরেকটা কিছু বাদ পড়ছে, এর কিছু নেওয়া দরকার ছিল কি স্যার? এখানে এগুলো তো স্যার ডিকে বেস করে স্যার চিন্তা ভাবনা, না ডিকে বেসড হোক আর যে কারণেই হোক, আপনি অ্যাবডোমিনাল পেইন যখন আপনার ভমিটিং থাকবে তখন অ্যাবডোমিনাল অন্য সিম্পটম গুলা তো নিতেই হবে, যে কারণেই হোক। সেটা একটা। আরেকটা ব্যাপার এখানে অ্যামেনোরিয়ার হিস্ট্রি, এটাও লাগবে, তাই না? আমরা এটা পরে আমরা কনক্লুশনে বলবো, ঠিক আছে? ডায়াবেটিসের ডিউরেশন অফ ডায়াবেটিস, ডিউরেশন টাইপ অফ ডায়াবেটিস, না ডিউরেশন প্রথম বলে দেওয়া হয়েছে। ও আচ্ছা ওকে প্রথম বলেছে। আচ্ছা তাহলে সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন আর কি খায় কিনা স্যার? হ্যাঁ, SGL2 ইনহিবিটর গুলো খায় কিনা স্যার? আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা ঠিক আছে, না ওগুলো ফার্স্ট কিছু খায় হিস্ট্রি না। অফ হসপিটাল এডমিশন ডিউ টু ডিকে। আচ্ছা আচ্ছা, আর ইনভেস্টিগেশন কি করতে হবে পরে? ইনভেস্টিগেশন একটা স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট করব, তারপর স্যার ব্লাড কালচার, ইউরিন কালচার, তারপর সেরাম ইলেক্ট্রোলাইটস করা আছে, সেরাম ক্রিয়েটিনিনও করা আছে, আর র্যান্ডম ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিন বডি, ব্লাড এন্ড অর ইউরিন কিটোন, serum lactate level, সেরাম ল্যাকটেট করব, সেরাম ল্যাকটেট ডিডাইমেথিন, ইউরিন আরএমএ করতে হবে, ফেব্রিন ডিটেকশন প্রোডাক্ট স্টুলারি করতে হবে। ঠিক আছে, না অনেকগুলোই বলছেন, আমরা দেখি আমরা কি আছে। আমরা ব্লাড সুগার আছে এটা এরকম HbA1c, তারপরে এরপরে কি ইনভেস্টিগেশন, আমরা এক কোশ্চেনে আপনারা অনেক কিছু বলছেন, সেটা এক কোশ্চেনে কিটোন বডিজ কালচার গুলো করতে হবে, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেনটা কেউ বলছেন কিনা জানি না, চেস্ট এক্সরে এইগুলো আর কি, আরো যেগুলো ল্যাকটেট বলছেন সেটাও করা যেতে পারে। তো এইগুলা ইনভেস্টিগেশন। তো এখন আমাদের এইগুলা করার পরে এখন এইখানে পটাশিয়াম কম কেন? এটা আইইউতে এই জিনিসগুলো আসবে, পটাশিয়াম কম কেন? ডিউ টু ভমিটিং, অনগোইং ডায়রিয়া ভমিটিং, আর স্যার ইনসুলিন, ডিউ টু ইনসুলিন। পটাশিয়াম কি ইন্ট্রাসেলুলার এতে পাঠিয়ে দেবে, রাইট? কজেস অফ লো পটাশিয়াম ইন কেস অফ কিটোএসিডোসিস, প্রশ্ন মাঝে মাঝে আসে যে এখানে কারণে ডায়রিয়া ঠিক আছে। স্যার একটু আমি ইন্টারফেয়ার করি, একটু আপনারা হ্যান্ড রেজ করেন, আমি একজন এভাবে কেওয়াজ করলে না বাকিদের প্রবলেম হয় ভাই, মানে কেউ কিছু বুঝতে পারে না, তো একজন বলেন। ডক্টর আহমেদ ফয়সাল আব্বাস, আপনার হ্যান্ড রেজ করা আছে, আপনি আগে কথা বলেন ভাই, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, যারা পার্টিসিপেট করতে চান হ্যান্ড রেজ করেন। ডায়াবেটিস এখানে
পটাশিয়াম হওয়ার একটা কারণ হচ্ছে যে স্যার যে এখানে যেহেতু স্যার হাইপোপারফিউশন থাকে, তো সেক্ষেত্রে স্যার রেনিন সিক্রেশন হয়, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন যদি অ্যাক্টিভেশন হয়, তাহলে স্যার অ্যালডোস্টেরন সোডিয়াম ক্লোরাইড রিটেনশন করে পটাশিয়ামটাকে বের করে দেবে স্যার। এটা একটা কারণ। আরেকটা স্যার, যদি আমরা ইনসুলিন ব্যবহার করি, সেই ইনসুলিনটা পটাশিয়ামকে সেলের ভেতরে ঢোকাবে। এই দুটো কারণ। আর তারপর ডায়রিয়ার জন্য হতে পারে, ড্রাগের জন্য হতে পারে, ডায়াবেটিস। আমি যখন ফ্লুইড দিব, তখন তো পেশেন্টের ওয়াশ আউট হবে, তখন স্যার সেক্ষেত্রে স্যার পটাশিয়াম কম হতে পারে। পটাশিয়াম ফ্রি ফ্লুইড যদি বেশি দেওয়া হয় তাইলেও বেশি হবে। জি স্যার। আমরা ইনসুলিন দিচ্ছি কিন্তু পটাশিয়াম আমরা এটা খেয়াল করি নাই। যাই হোক, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটাও একটা কোশ্চেন। এটা আইইউতে যখন আসবে তখন এই কোশ্চেন গুলো আসবে। এইটা হলো টেক হোম মেসেজ। আমি এটা ট্রিটমেন্টে যাই নাই। এই টেক হোম মেসেজ হচ্ছে অ্যাবডোমিনাল সিমটম যদিও এখন ক্লিয়ার, কিন্তু যখন রোগীটা আসে বমি, কন্টিনিউয়াস বমি, তো আমরা আন্ডার গ্রাজুয়েটেও সবসময় বলি পজিটিভ, যদি এরকম বমি নিয়ে আসে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসে, ফার্স্ট দুইটা ডায়াগনোসিস আমাদের মাথায় রাখতে হয়। একটা হলো আপনার হেপাটাইটিস, আর একটা হলো প্রেগনেন্সি ফিমেল হলে। এই দুইটা মাথায় রাখতে হবে, আর অন্যগুলো অনেক সময় অবিয়াস হয়ে যায়। আরেকটা হলো ভমিটিং যখন নিয়ে আসে রোগীরা, তখন আপনার এই যে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল কোনো প্যাথোলজি নাই, সেটা আমরা সবাই এরকম ট্রেডিশনাল এরকম শিখি। এটা হলো 1 নাম্বার মেসেজ। এটা 2 নাম্বার, যেটা ভমিটিং যখনই নিয়ে আসে, আমরা ডিস্ট্রিক্টে অন্যান্য জায়গায় চাকরি করে দেখছি যে কোথাও কিছু নাই, অ্যাসিডোসিসের কথা মাথায় রাখতে হবে। কারণ যাই থাকুক, ভমিটিং নিয়ে আসছে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসছে, রোগীর রুচি নাই, খাইতে পারে না, বমি করে, এইটা কিন্তু আমাদের মাথায় আসে না সব সময়। এটা মাথায় রাখতে হবে যে কারণ আমরা পাচ্ছি না, কিন্তু রোগী অ্যাসিডোসিস, হেপাটাইটিস, প্রেগনেন্সি, এই দুটার পরেই মানে আমাদের অ্যাসিডোসিস, কারণ যাই থাকে। অন্য যত কারণ আছে ভমিটিং এর, মনে করেন সেগুলা অন্য আদার কোনো না কোনো ক্লু পেয়ে আমরা এটা বুঝতে পারি। তো কিন্তু এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা মাথায় রাখতে হবে আর কি। কারণ অ্যাসিডোসিস হইলেই আপনার জিআই কিছু প্রবলেম হয়, নিউরোলজিক্যাল কিছু হয়, কিছু রেসপিরেটরি প্রবলেম হয়, অন্যগুলো হলে বুঝতে পারি, এটা বুঝতে পারি না। এটা হলো টেক হোম মেসেজ। আচ্ছা, এ পর্যন্ত কথা না থাকলে আমরা 4 নাম্বার কেসে যাই। আমার কোঅর্ডিনেটরকে বলি, আমাকে বলছিল অনেকগুলা কেস, 10টা অলরেডি বাজে, 3টা কেস হয়েছে, আরো 2টা কেস স্যার আপনি যেভাবে উদারভাবে आंसर দিচ্ছেন স্যার, একটু টাইম লিমিট করতে হবে না, তবে আলোচনাটা দরকার আছে না? জি স্যার, অবশ্যই। আপনারা একটা টাইমের পরেও যদি কিছু জানার থাকে চ্যাট বক্সে লিখে দিয়েন, যদি ক্লাস শেষে টাইম থাকে আমরা ডিসকাস করে দিব। আচ্ছা, এই পর্যন্ত কিছু আছে, এই কেসের মধ্যে শেষ, এটা আমি অন্যটায় যাই। কারো কিছু আছে প্রশ্ন? না থাকলে বলেন, নাইলে আমি স্যার causes of abdominal pain in decay. causes of abdominal pain in decay. অ্যাবডোমিনাল পেইন হয় এখানে, আসলে হয় অ্যাসিডোসিস হলে হাইপোক্সিমিয়া হয়, অ্যাবডোমিনাল পেইন সম্ভবত এরকম। অন্য কারণ থাকতে পারে, অন্য ইনফেক্টিভ কারণ থাকতে পারে, অ্যাসোসিয়েটেড অন্য কারণ থাকতে পারে, কিন্তু এইখানে সম্ভবত হাইপোক্সিমিয়া হয়, অ্যাবডোমিনাল ওয়াল টল এই সমস্ত ব্যাপার আছে, জিআই ট্র্যাক্ট, গাট ওয়াল। স্যার কাইন্ডলি স্যার এই ধরনের ফিচারে ডিকে স্যার এটার সাথে কি আর কোন একটা ফিচার, মানে একটা ডায়াগনোসিস স্যার কাইন্ডলি একটু বলবেন? ডিডি এই ধরনের ফিচারে এই রোগীটার যে প্রেজেন্টেশন নিয়ে আসছে, স্যার যে প্রেজেন্টেশন নিয়ে আসছে, এখন আমরা যদি ওই অ্যাসিড এবিজি রিপোর্ট দেখে ফেলি হাই অ্যানায়ন গ্যাপ, তাহলে তো অন্যদিকে যাওয়ার স্কোপ নাই। একমাত্র ডায়াবেটিস আর আরেকটা হলো আপনার রেনাল ফেলিউর যদি হয়ে থাকে। রেনাল ফেলিউর স্যার এবিজি রিপোর্ট ছাড়া রোগীর কি ছিল? ফিভার, ভমিটিং, ডায়রিয়া। সেখানে তো আপনার ডায়রিয়া, ভমিটিং এর কারণ তো প্রথম ইনফেক্টিভ কজই আমরা চিন্তা করব। শর্ট একটা হিস্ট্রি, এখানে খুব বেশি এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই তো। স্যার এখানে তো স্যার ডব্লিউবিসি কাউন্টে স্যার 15,000 দেখা গেছে, তাহলে ইনফেক্টিভ কজ হওয়ার সম্ভাবনা বেশি স্যার। ইনফেক্টিভ কজ তো আছেই, কিন্তু ইনফেক্টিভ কজ জিআই ট্র্যাক্টে হয়ে তারপর এটা কিটো অ্যাসিডোসিস হয়েছে, কিন্তু আসলে আমরা যদি ডায়াবেটিস না থাকতো, এরকম ডায়রিয়া, ভমিটিং থাকলে তো ইনফেক্টিভ কজ, এটা আপনার এমনি ইনফেকশন হোক, ফুড পয়জনিং হোক, বা এই এছাড়া আর তো অন্য কিছু যাওয়ার সুযোগ নাই তো। স্যার এডিসনস বা এদিকে তো যাওয়ার সুযোগ নাই না স্যার? এডিসনস তো এত শর্ট হিস্ট্রি থাকবে না, এটা যদি লম্বা আগের নোন অন্য কোনো ফিচার না থাকে, তাহলে ওই শর্ট হিস্ট্রিতে মনে করেন এডিসনস এর এরকম ক্রাইসিস চিন্তা করব, কিন্তু অন এক্সামিনেশনে তার অন্য ফাইন্ডিং থাকবে, অতীতের লং হিস্ট্রি থাকবে, এরকম কিছু থাকতে হবে। আর ইলেকট্রোলাইটের ব্যাপারেও তো পটাশিয়ামের ব্যাপার, অন্যান্য ব্যাপার আছে আর কি, আসতে পারে নোন কেস অফ এডিসনস, তারপরে এরকম একটা হলে হতে। তো ঠিক আছে, আমরা মনে হয় পরের কেসে যাই। এটা আর একটা কেস,
4 নাম্বার, আমার 4-এর পরে আরেকটা আসে 5, শেষ হয়ে যাবে। আমাকে তো 11টা পর্যন্ত দিছে, আমি ইচ্ছা করি কম রাখছি যে ডিসকাশনটা করার জন্য। এটা ফিমেল 23 ইয়ার্স, জ্বর আছে, লো ব্যাক পেইন, লেফট নি পেইন 3 ডেজ, লুজ মোশন আছে 2 দিন, আর ডেঙ্গু NS1 পজিটিভ, একবারে ক্লিয়ার কেস। এখন এইখানে আমরা যদি OSPI দেওয়া হয়, হোয়াট আর দ্য এডিশনাল ক্লিনিক্যাল সাইন্স টু বি সিন, এক ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি কি করা যেতে পারে, এর বাইরে খুব একটা দেওয়ার সুযোগ নাই। এটাতে IOE এর ম্যানেজমেন্টের এটা ইম্পর্টেন্ট হবে সেটা, কিন্তু OSPI-তে আমরা ওই ক্লিনিক্যাল সাইন আর ইনভেস্টিগেশন এছাড়া অন্য দিকে যাওয়ার সুযোগ নাই OSPI-তে, কারণ OSPI-তে সব কোয়েশ্চেন সেট করা যায় না এই সমস্ত কারণে। তো আমরা কি কি ক্লিনিক্যাল সাইন দেখতে পাবো, কেউ যদি হ্যান্ড রেজ করে বলতে চান বলেন, নাইলে আমরা বলবো। কেউ বলতে চান এডিশনাল ক্লিনিক্যাল সাইন কি দেখবো এই রোগীর? কেউ বলতে চান নাকি না আমি বলে দেব? প্রেশার দেখতে হবে স্যার, ব্লাড প্রেশার দেখতে হবে স্যার, পালস দেখতে হবে। পালস, ব্লাড প্রেশার, তারপরে ভাইটামিনস গুলো, তারপর তো হ্যাঁ তারপরে আর কি স্যার আমরা স্যার টনিকেট টেস্ট করতে পারি, বেডসাইড টনিকেট টেস্ট টেস্ট করতে পারি। তার কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে নাকি, তার কোনো পারপুরা আছে নাকি দেখবো, তার কোনো এপিস্টেক্সিস আছে নাকি দেখবো। আর হচ্ছে স্যার আমি র্যাশ দেখবো। আর ভাইটাল সায়েন্সের মধ্যে পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, পালস প্রেশার দেখবো, পালস ইডিমা আছে কিনা, অর্গানোমেগালি, তার লিম্ফেনোপ্যাথি আছে কিনা, তার স্প্লেনোমেগালি আছে কিনা, এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা ভালোই বলছেন। আমি শুধু যেগুলো পাওয়া গেছে সেগুলাই বলি, অনেকগুলো আমি দেখি নাই, আপনি দেখেন। ক্লিনিক্যাল সাইন টু বি সিন, ইনভেস্টিগেশন টু বি ডান। ক্লিনিক্যাল সাইনের মধ্যে যেগুলো বলছেন সেগুলাই, ভাইটালস গুলো দেখতে হবে আর কি, ইউরিন আউটপুট সহ, টেম্পারেচার সহ, মানে এই রোগীর এটা। আর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেগুলা ইনভেস্টিগেশন কি করতে হবে, ইনভেস্টিগেশনে স্যার আমাদেরকে এখন কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে। সেখানে কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা প্রেফারেন্স দেব তার হিমাটোক্রিট লেভেল, তার প্ল্যাটলেট কাউন্ট, তার স্যার লিউকোসাইট কাউন্ট। তারপরে আমরা সেটা SGPT, লিভার ফাংশন টেস্ট SGPT করতে পারি স্যার। আর সেই আমরা ঠিক আছে আমি এটা যাই, যেগুলো বলছেন মোটামুটি ঠিক আছে, আমি দেখাই। ইনভেস্টিগেশন এই ছিল, WBC কাউন্ট 5000, প্লেটলেট 30000, PCV 40, আর হিমোগ্লোবিন নরমাল, SGPT ক্রিয়েটিনিন নরমাল, এই ছিল। এখন আমাদের এই ইনভেস্টিগেশন গুলো দেওয়ার পরে যদি IU তে বলে যে ইনভেস্টিগেশন জানতে চান, এখন আমরা কি চিকিৎসা দিব, কি চিকিৎসাটা কি দিব, এই যে চিকিৎসার মধ্যে স্পেসিফিক করে বলতে হবে যে ট্রিটমেন্ট টু বি গিভেন, কি ফ্লুইড দিব, কতটুকু দিব, এটা কেউ বলতে চান? কেউ বলবেন না আমি বলে দেব? টাইপ অফ ফ্লুইড শুড বি স্যার ক্রিস্টালয়েড ফ্লুইড, এবং ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে হবে, প্লেন্টি অফ ফ্লুইড দিতে হবে, অ্যাট লিস্ট 2 to 3 লিটার। এমন কত? 2 থেকে 3 লিটার দিতে হবে স্যার। ওটা আসলে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাই। এটা খুব একটা ক্রিটিক্যাল কেস, এটাও ম্যানেজ করা হয়েছে। এটা হলো যে ক্রিস্টালয়েড, এটা মিলিগ্রাম, কারণ আমরা যদি এটা আমরা টেকহোম মেসেজে দেখাবো, আসলে টাইপ অফ ফ্লুইড এবং অ্যামাউন্টটা ক্রিটিক্যালি হিসাব করতে হয়, নাইলে আমরা 2000 সালে যখন ডেঙ্গু হলো, ঢাকা ফিভার আরো অনেক আগে, তখন ফ্লুইড ওভারলোড হইতো। আর এখন ফ্লুইড যদি ঠিক মতো ম্যানেজমেন্ট না হয়, এটার জন্য বড় সমস্যা হয়। 10 ml per kg per hour, তারপরে সাবসিকুয়েন্টলি যদি ইমপ্রুভমেন্ট করে 3 মিলিগ্রাম পার কেজি পাওয়ার, এই আর ওরাল এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু এটা আপনার IU তে বললেন যে না ঠিক আছে এটা দিব, এটা দিলেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হলো না, তারপরে কি করবেন? নেক্সট পার্ট 2 নেক্সট ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ কেউ বলবেন এরপরে কি করব? রোগীর কোনো ইমপ্রুভমেন্ট নাই, রোগী শকেই আছে। কলয়েড দিতে পারি, কলয়েড দিতে পারি। আচ্ছা কলয়েড দিব। কলয়েড দেওয়ার আগে আমরা এই যে ইনভেস্টিগেশন গুলো আবার করলাম। ইনভেস্টিগেশন করার পরে WBC 19000, প্লেটলেট 11000, PCV 53, পেশেন্ট শকে আছে, হিমোগ্লোবিন নেই। তাহলে এখন কি করতে হবে? ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে স্যার। ব্লাড ট্রান্সফিউশন, হিমোগ্লোবিন তো বেশি আছে, ব্লাড ট্রান্সফিউশন না। একজন বলেন। ব্লাড দিব স্যার, ব্লাড দিবেন স্যার 500 ml ফ্লুইড 15 মিনিটের মধ্যে দিব।
কি ফ্লুইড? স্যার রানিং ফ্লুইড দিব। কি নরমাল স্যালাইন নরমাল স্যালাইন পিসিবি তো বেশি। স্যার যেহেতু শকে আছে কলয়েড দিতে হবে স্যার, পিসিবি সময় ডিহাইড্রেশন আছে, হ্যাঁ সিভিয়ার এক্ষেত্রে স্যার কলয়েড দিতে হবে স্যার। ইন্ট্রাভাস্কুলার ঠিক আছে ডিহাইড্রেশন আছে স্যার। একজন বলেন এটা কলয়েড দিতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার আমি যেহেতু এটাতে যাই। পিসিবি বেশি আছে আমরা পিসিবি কলয়েড বেশি দেব। আছে। ইন্ট্রাভাস্কুলার স্যার আপনাকে একটু আনমিউট করে নেন, আমি সবাইকে মিউট করে দিছি, সবার আনমিউট ক্যাওস হয়ে যাচ্ছে। আপনি একটু স্যার কাইন্ডলি আপনাকে আনমিউট করে নেন আর রেজ হ্যান্ড অপশনে যান ভাইয়া প্লিজ। ক্যাওস করলে সবার অন্যদের তো প্রবলেম হয়। আপনারা হ্যান্ড রেজ অপশনে যান, একজন একজন করে সবাই সুযোগ পাবেন যারা কথা বলতে চান। হ্যাঁ, ডক্টর আহমেদ ফয়সাল আব্বাস আপনি তো বললেন এতক্ষণ। ডক্টর রুহুল আমিন খান, ভাইয়া আপনি আনমিউট করে কথা বলেন। জি বলছি। হ্যাঁ স্যার যেহেতু ওখানে আমরা যখন একটা ফ্লুইড দেবো স্যার 10 ml পার কেজি বডি ওয়েটে আমরা দিয়ে থাকবো, তারপর দেওয়ার পরে আমরা হেমাটোক্রিট লেভেলটা দেখবো মেইনলি আর কি। অন্যান্য ইনভেস্টিগেশনের সাথে মেইনলি আমরা হেমাটোক্রিট লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দেবো। আর যদি হেমাটোক্রিট লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কলয়েড ফ্লুইড আমরা দেবো, আইভি কলয়েড ফ্লুইড। এরপরেও যদি স্যার রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা মানে অ্যাসিডোসিস দেখবো, ব্লাড সুগার দেখবো, ক্যালসিয়াম দেখবো এবং মানে এবিসিএস টা আমরা দেখবো। দেখার পরে এরপরে আমরা অ্যাকর্ডিং টু ম্যানেজমেন্ট করবো। স্যারের কথা শোনা যাচ্ছে না? স্যার আছেন? হ্যাঁ ঠিক আছে। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ আইভি কলয়েড আর একটা প্লেটেলেট কাউন্ট ছিল 11,000, এফেরিটিক প্লেটেলেট আর কাউন্ট ছিল অনেক বেশি, একটা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে এইটা। তো এটা আপনারা কলয়েডের কথা বলছেন, প্লেটেলেটের কথা কেউ বলেন। যাই হোক আপনারা হয়তো তড়িঘড়ি করে এটা করেন, কিন্তু যখন আপনারা অস্পিতে বা আইইউতে উত্তর দিবেন তখন প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। এইখানে এই জন্যই সমস্যাগুলো হয়, প্রতিটা জিনিস খেয়াল করতে হবে। আচ্ছা যাই হোক এটা এখন তার পরবর্তীতে স্যার একটু প্রশ্ন আছে আমার স্যার। জি স্যার অ্যাপারেটিক প্লেটেলেট যদি আমরা যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি না থাকে 10,000 এর নিচে না আসলে কি আমরা এটা আগাচ্ছে না কেন স্যার? বলেন কোশ্চেনটা। হ্যাঁ স্যার প্রশ্ন হচ্ছে স্যার ইনভেস্টিগেশনে আপনি দেখাইছিলেন স্যার প্লেটেলেট কাউন্ট হচ্ছে 11,000। এখন আমাদের তো যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্লেটেলেট দিব কি দিব? আচ্ছা আমি বলছি এটা কি হয়েছে এখন। হ্যাঁ না এটা হ্যাঁ আচ্ছা যেটা বললেন যে আমরা অ্যাফেরেটিক প্লেটেলেট 10,000 হইলে। আচ্ছা আমি আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা বলি। যখন এই যে ডেঙ্গুর খুব বেশি এরকম প্রবলেম ছিল তখন একটা খেয়াল করতে হবে, বাস্তবতা দেখতে হবে। একটা রোগীর 11,000 ইভেন ধরেন 20,000 আপনি যখন অ্যাফেরেটিক আনতে দিবেন, শব্দ হচ্ছে কোথায়, যখন অ্যাফেরেটিক প্লেটেলেটের কথা রোগীকে বলবেন, ব্লাডের কথা বলবেন, রোগীর কাছে তো রেডিমেড নাই, আপনি বলার পরে 5-6 ঘন্টা চলে যাবে। তো সেই সময় তো প্লেটেলেটটা কি ওই জায়গায় থাকবে না আরো কমে যাবে? স্যার কমে যাবে না। কাজে এটা বাস্তবতা খেয়াল করতে হবে এইটা। আর একটা কি বলছিলেন জানি যে ব্লিডিং না থাকলে আমরা সাধারণত প্লেটেলেট, আমি এটা মেসেজে বলবো, আপনি যেটা বলছেন ব্লিডিং না থাকলে আমাদের আসলে ডেঙ্গুর ব্যাপারে হিমাটোলজিক্যাল ম্যানেজমেন্টের চাইতে ফ্লুইড ম্যানেজমেন্ট বেশি ইম্পর্টেন্ট। প্লেটেলেটে আমার দেখা 3,000 কাউন্ট পর্যন্ত দেখছি রোগী বেঁচে আসছে, ভালো হয়েছে, এটাতে সমস্যা হয় না, এটা ঠিক আছে। তারপরেও যখন 11,000 আমরা আনতে বা তৈরি করতে প্রসেস করতে সময় লাগে, সেই জন্য রোগীকে আমরা যদি বসে থাকি, ইভেন তারপরেও তো আপনারাও জানেন বাইরে রোগীরা মনে করেন 50, 40, 30 আসলে বলে যে দিয়ে দেন একটা দিয়ে দেন, কারণ আপনি যে করবেন আনতে 6 ঘন্টা 12 ঘন্টা সময় লাগলো, তখন এটা আরো কমে যাবে, তখন একটা রিস্কি গেম হয়ে যাবে। আচ্ছা তারপরে আমরা পরের স্টেজে আসি, আর কি ইনভেস্টিগেশন করতে হবে? স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, অ্যাফেরেটিক প্লেটেলেট স্যার একটু যদি বলতেন স্যার, মানে জিনিসটা কি স্যার? এটা তো প্লেটেলেটটাকে একটা প্রসেস করে, ওরা ব্লাডের থেকে আলাদা করে নিয়ে আসে, এবং আমি যেটা দেখেছি যে ব্লাড আপনি যতই দেন 1টা 2টা 3টা কোনো লাভ হচ্ছে না, কিন্তু অ্যাফেরেটিক প্লেটেলেট একটা দেওয়ার সাথে সাথে প্লেটেলেট কাউন্ট উঠে যায় 5-7,000 থেকে 30-35,000 উঠে যায়। এটা প্রসেস করে কনসেন্ট্রেটের অবস্থা একটা মেশিন আছে, ওটা তৈরি করে ব্লাডের থেকে আলাদা করে প্রসেস। আগে স্যার 4টা ব্যাগ থেকে একটা তৈরি করেন, এখন ওইটা না, এটা একটা ব্যাগ থেকেই তৈরি করে, মানে একজন থেকে একটা ব্যাগ, একজন থেকে একটা তৈরি করে, এটা খুবই 4জন থেকে করে। জি সেটা এখন দরকার হয় না।
আচ্ছা, এখন এরপরে কি ইনভেস্টিগেশন কেউ বলতে চান কিনা? আমরা এই পর্যন্ত দেখলাম, আমরা কলয়েড দিলাম, এফারেটিক প্লেটেলেট দিলাম, তো এরপরে আর কি করতে চান? স্যার সাইনোপ্লাজমা লিকেজ আছে কিনা এটা দেখার জন্য কিছু এটা দেখার জন্য কিছু দেখার দরকার। আর কিছু অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, হ্যাঁ ঠিক আছে, আলট্রাসোনোগ্রাম লিপিড প্রোফাইল, আলট্রাসাউন্ড, ঠিক আছে। আমি একটু দেখে নেক্সট কি আছে দেখেন। এইগুলো আমরা করেছিলাম যে এক্সরে চেস্ট ইনফিউশন ছিল, এসজিপিটি ক্রিয়েটিনিন নরমালি ছিল, আলট্রাসাউন্ডে দেখেন হেপাটোস্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, প্লুরাল ইফিউশন, প্যানক্রিয়াস সোয়ালেন, মাইল্ডলি এলিভেটেড অ্যামাইলেজ লাইপেজ, এগুলা ছিল আর কি। তো কত প্রবলেম দেখেন। তারপরে এই যে ইনভেস্টিগেশনে আমাদের এই যে ব্লাড প্রেসার, পালস, এই প্লেটেলেট 35,000, ডব্লিউবিসি কাউন্ট স্টিল হাই, পিসিবি এখন কমে গেছে। তাহলে এখন এই সিনারিও দিলে যদি আইইউ এর কথা বলে, আপনি ইনভেস্টিগেশন চাইলেন, দিলাম, তারপরে এখন কি ট্রিটমেন্ট দিব? এটা আসলে আপনাদের জন্য সমস্যা, কারণ সেই সিনারি গুলা তো আপনার সামনে নাই, যার জন্য আপনারা সামনে যদি থাকতো সবগুলা দেখতেন। আমি তো স্লাইড গুলো নিয়ে যাচ্ছি, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। তারপরেও কিছু যদি বলতে চান বলতে পারেন যে না, এখন রুগীটার কি হলো, রুগীটার আমরা কলয়েড দিলাম, এফারেটিক প্লেটেলেট দিলাম, প্লেটেলেট বেড়ে গেল, ডব্লিউবিসি কাউন্ট বেশি, হেপাটোস্প্লিনোমেগালি, অ্যাসাইটিস আছে, আবার প্যানক্রিয়াসেও একটু সমস্যা আছে। তাইলে এখন কি করতে হবে? আমি আবার রিপিট করলাম, এখন কি করতে হবে তাইলে? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে স্যার অ্যান্টিবায়োটিক দিব আর ফ্লুইড দিব স্যার, এই মেইনটেনেন্স ফ্লুইড দিব। মেইনটেনেন্স ফ্লুইড দিব, ভেরি গুড। আর কিছু? সবই বলতে হবে। আমরা যখন আমরা চিকিৎসা দেই এটা তখন কি স্যার এখন এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম বলা যায়, যেহেতু আরো বিভিন্ন সিস্টেম রয়েছে? তা তো অবশ্যই, হ্যাঁ তা তো অবশ্যই। করোনারি চিকিৎসা দিতে হবে স্যার, এক্সপ্যান্ডেড। একজন কথা বলেন, এক্সপ্যান্ডেড, হ্যাঁ তো লেভেল তো এক্সপ্যান্ডেডই। চিকিৎসার ব্যাপারে খেয়াল করতে হবে। আমরা যতই মনে করেন বড় ক্লাস হোক, পোস্ট গ্রাজুয়েট ক্লাস হোক, কিন্তু চিকিৎসার বেলা ছোট খাটো সবগুলা জিনিসে খেয়াল করতে হবে। সব ওগুলার ব্যাপারেই ওয়েটেজ বেশি থাকে। যেমন আপনারা বলছেন কিছু, তারপরে আমি দেখাই। আইভি ক্রিস্টালয়েড তো মেনটেন করতে হবে, নাথিং বাই মাউথ তো দিতে হবে, অ্যান্টিবায়োটিক, ইনটেক আউটপুট চার্ট, আর ওরাল ফ্লুইড দিতে হবে ইমিডিয়েটলি যদি বাউল সাউন্ড আমরা পাই। এই হলো এটুকুই তার চিকিৎসা, এবং আলটিমেটলি রোগীটা ভালো হয়েছে। তো কাজেই আমাদের এটার এই ব্যাপারে এই টেক হোম মেসেজ হলো এটা, আমাদের হিমাটোলজিক্যাল ম্যানেজমেন্টের চাইতে ফ্লুইড ম্যানেজমেন্ট বেশি ইম্পর্টেন্ট, এটা খেয়াল করতে হবে। এবং ফ্লুইড কোনো এক সময় ফ্লুইড বেশি দেওয়া হয়তো আসলেই স্যালাইন, এবং ডায়রিয়াতে যেমন এখন দেখেন নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, কেন? আগে ওআরএস দিয়ে দেয় যাতে আইভি ফ্লুইড কম লাগে। তো এখন এখানেও আমাদেরকে প্রথমেই ওআরএস দিয়ে একটু কভার করে নিতে হবে। যদি প্রবলেম হয় তখনই আইভি ফ্লুইড দিতে হবে। কি ফ্লুইড কতটুকু কতক্ষণে, এইটা খুব খেয়াল করতে হবে। ডেঙ্গুর ম্যানেজমেন্টের প্রবলেমটা ওই জায়গাটাতেই হয়। এটা এক নাম্বার, এটা এখানেই আমরা এটাই বলছি। আরেকটা হলো ক্রিটিক্যাল পিরিয়ড খেয়াল করতে হবে। এই যে আরেকটা বলছিলেন যে এফারেটিক প্লেটেলেট দিব কিনা, ক্রিটিক্যাল পিরিয়ড জ্বরের পরে যে 48 ঘন্টা এফিব্রাইল, এখন রোগীটা যদি জ্বর মাত্র শেষ হইলো এই সময় পায়, তাহলে সাংঘাতিক খারাপ অবস্থা, আরো খারাপ হবে। কিন্তু এই রোগীটা যদি এমন হয় ক্রিটিক্যাল পিরিয়ড জ্বর চলে গেছে 5 দিন আগে, এই রোগী আর খারাপ হবে না, আশা করি খারাপ হবে না, কারণ ক্রিটিক্যাল পিরিয়ডের মধ্যে শুরুতে না শেষে এটা খেয়াল করতে হবে আর কি। এবং আমি যখন বলেন স্যার এনপি রাখবো কেন স্যার? কোনটা এনপি রাখবো কেন স্যার? প্যানক্রিয়াটাইটিস তো, তার তো সেজন্য তো বললাম প্রত্যেকটা খেয়াল করতে হবে। তো ওই যে ক্রিটিক্যাল পিরিয়ডে ফ্লুইড, আমি যখন মিডফোরে ছিলাম 2003-04-এ, যখন ডেঙ্গু ওই সময় অনেক বেশি, যখন এরকম আসতো আমি ইন্টার্নি ডাক্তারকে বলে রাখতাম যে এটার 1 ঘন্টা আধা ঘন্টা পর পর পালস, ব্লাড প্রেশার দেখতে হবে, বিশেষ করে ক্রিটিক্যাল পিরিয়ডে। এবং ওই পিরিয়ডটা যদি পার হয়ে যায় তাহলে মোটামুটি সেফ। কিন্তু ওই পিরিয়ডের শুরুতে এই যে ফ্লুইডের পরিমাণ, কালার, টাইপ, অ্যামাউন্ট, এই জিনিসগুলো খুব ক্রিটিক্যালি খেয়াল করতে হবে। ওই সময়টাই সমস্যা হয়। প্লেটেলেট নিয়ে হিমোগ্লোবিন ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং না হলে এরকম হয় না। আমার দেখা যায় 3000 কাউন্ট, আইসিইউতে ভর্তি হয়েছে, ভয়ে ভর্তি হয়েছে, আসলে কিছুই হয় নাই। যে 2-1 জন মারা গেছে এগুলা বেশিরভাগই ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য। যাই হোক, এই পর্যন্ত কিছু আছে, নাইলে আমার শেষ কেসটা দেখায়। স্যার একটু কোশ্চেন ছিল স্যার, সিনারিওতে কিন্তু স্যার ডেঙ্গু NS1 পজিটিভ দেখলাম, কিন্তু স্যার জয়েন্ট দুইটা আছে, স্পেসিফিক জয়েন্ট দুইটা আছে স্যার, এটা স্যার মানে
এক্সপ্লেনেশন কি ডেঙ্গুতে তো এরকম এটা আসলে আমি যেরকম ছিল সেরকমই আপনাকে দেখাইছি, এখানে কোনো ফেব্রিকেটেড করা হয় নাই। তো এখন ব্যাপার হলো এরকম হতে পারে যখন মনে করেন রোগীর ব্যাক পেইন থাকে, অন্য জয়েন্ট পেইনও হইতে পারে, যেমন চিকনগুনিয়া আর এগুলার ওটাতে জয়েন্ট পেইন বেশি হয়, এটাতে কম হয়, কিছু না কিছু হলে হয়তো হতে পারে, হয়তো হয়েছে আর কি, এটা ব্যাক পেইনের সাথে। জি থ্যাংক ইউ। আর কিছু না থাকলে আমি পরের কেসে যাই। আমি তাহলে পরের কেসে যাই। এটা আরেকটা কেস, এটা শেষ কেস। এটা দেখেন ফিমেল 58 ইয়ার্স, লো ব্যাক পেন ছিল এবং সে হাঁটতে পারে না, কোমরে ব্যথা, কিন্তু কোনো আঘাতের হিস্ট্রি নাই। এবং আপনার মাস দেড়েক আগে সে খুব দুর্বল লাগতেছিল, ডাক্তারের কাছে গেছে, যায় দেখে হিমোগ্লোবিন 6 গ্রাম, 4 ব্যাগ ব্লাড দিছে। এইটুক তার ইতিহাস। এই মুহূর্তে তার এনিমিয়া কিছুই নাই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোলে ছিল, কিন্তু ছিল এগুলো আর কি। তার কোমরে ব্যথা, হাঁটতে পারে না, এইটুকুই তার ইতিহাস। এখন আমরা এটাতে যদি আমরা মনে করেন অস্ফীতি দেই, তাহলে কি কি ক্লিনিক্যাল সাইন আমরা দেখব, সেটা একটা কোয়েশ্চেন হইতে পারে। এই রোগীর ডিডি কি হইতে পারে, ইনভেস্টিগেশন কি কি হতে পারে, এটা তাহলে আমরা কি কি সাইন দেখব, এটা কেউ বলতে চান? এই রোগীটার কি কি এডিশনাল সাইন দেখতে হবে? স্যার এই রোগীটার প্রথমে স্যার ওই যে এসএল এর ফিচার গুলো কি দেখবো স্যার? মানে এসএলই মানে ওরাল আলসার, আর্থ্রাইটিস, ওরাল আলসার, হেয়ার লস, অ্যালোপেশিয়া, আদার জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা, এই সমস্ত ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, আর কিছু আচ্ছা আমি তো দেখাই। জি বলেন। স্যার আমি টেম্পারেচার দেখবো, টেম্পারেচার রেস্ট কিনা। জি। আর তারপর হচ্ছে স্যার আমি নিউরোলজিক্যাল এক্সামিনেশনে প্লান্টার দেখবো স্যার, প্লান্টার রাইট, ভেরি গুড। হ্যাঁ, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। পেশেন্টের ওয়েট দেখবো স্যার, ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা স্যার, ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা, জিব্বাস আছে কিনা, স্পাইন দেখবো স্যার, আমি স্পাইন দেখবো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। এই রোগীর কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট ছিল না, লোয়ার লিম্বে ডরসাল স্পাইন টেন্ডারনেস ছিল, ইডিমা অ্যাবসেন্ট ছিল, এবং ইউরিনে বেড সাইডে প্রোটিন সুগার অ্যাবসেন্ট ছিল, এইটুকুই ছিল। আর আপনার শুধু স্পাইন টেন্ডার ছিল, আর কিছু না। আর অন্য যেগুলা আপনারা বলছেন সেগুলা দেখা হয়েছে, সেগুলা নাই, সব নেগেটিভ, শুধু স্পাইন টেন্ডার। আর ইম্পর্টেন্ট নেগেটিভ একটা এখানে আছে। এখন এই ইনভেস্টিগেশন কি কি করতে হবে? ইনভেস্টিগেশন কেউ বলতে চান হ্যান্ড রেজ করে, যে কি ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য? স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট করতে চাই, কমপ্লিট ব্লাড কাউন্ট অর পিবিএফ। আমি যদি এটা বলে দিই যে রোগটা কনফার্ম করার জন্য কি কি ইনভেস্টিগেশন করা? স্যার সিনারিও দেখে তো মনে হচ্ছে স্যার এই বয়স প্লাস স্যার 4 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, এবং স্যার এটা কোনো ম্যালিগন্যান্সি উইথ ভার্টিব্রাল মেটাস্টেসিস আছে কিনা স্যার? প্লাস তাহলে কি ইনভেস্টিগেশন করবেন ইনিশিয়াল ইনভেস্টিগেশন কনফার্মেশনের জন্য, বা সাবসিড মাল্টিপল মায়োলোমা? স্যার এক্সেস ফর বেনজো স্যার এক্সেস ফাইন করব, এক্সেস ফাইন। আচ্ছা ঠিক আছে, সার্ভে সিরাম ক্রিয়েটিনিন কি করবে স্যার? স্যার আনমিউট করেন আপনাকে। আচ্ছা তো ইনভেস্টিগেশনের আগে আরেকটা কোশ্চেন রয়ে গেছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হবে? একজন ডক্টর শামসুজ্জামান। জি আপনি বলেন ভাইয়া, ডক্টর শামসুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে ডিডি হবে স্যার মাল্টিপল মায়োলোমা স্যার, তারপর হচ্ছে স্যার মেটাস্টেসিস, তারপর হচ্ছে স্যার পোস্ট ডিজিজ, কোয়াড কম্প্রেশন। আর কিছু? হেমালাইটিক অ্যানিমিয়া, সিকেডি উইথ রেনাল অস্টিওডিস্ট্রফি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। সার্কোইডোসিস হতে পারে স্যার। সার্কোইডোসিস এটা আসছে না কেন, যাচ্ছে না কেন? যেগুলো বলছেন, হ্যাঁ মাল্টিপল মায়োলোমা, হ্যাঁ এই যে মাল্টিপল মায়োলোমা, ম্যালিগন্যান্সি, সিকেডি, পরজিস। এখানে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমরা ডিডি আনার জন্য পোর্টস, আমরা ম্যালিগন্যান্সি এগুলো আনছি, কিন্তু একটা হেমাটোলজির বইয়ে, গুচির বইয়ে দেখবেন লেখা আছে আনএক্সপ্লেইন এনিমিয়া মানেই মাল্টিপল মায়োলোমা মানেই সিকেডি, যে রোগীর কোনো কারণ নাই, এনিমিয়া হয়ে গেছে, পেইল হয়ে গেছে, এই দুইটা মাথায় রাখতে হবে। আর সিকেডি হওয়ার কারণও আছে, তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কাজে ওটা ঠিক আছে, আপনারা ঠিকই বলছেন। তো ইনভেস্টিগেশন, ইনিশিয়াল ইনভেস্টিগেশন এগুলো নিয়ে আপনারা বলছেন, এই কনফার্মেশনের জন্য আর আদার ইনভেস্টিগেশন।
কনফার্মেশনের জন্য যেগুলো মাল্টিপল মায়োলোমা রিলেটেড এইগুলাই করা হয়েছে এবং এগুলাতে এরকম বোন মেরুতে 35% প্লাজমা সেল ছিল এবং মনোক্লোনাল ব্রেন ছিল। এই আর সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন কি কি করবেন সেটা এখন সেটা আপনারা কি কি করতে পারেন কেউ বলতে চান? ডক্টর আহমেদ ফয়সাল আব্বাস, আপনার হ্যান্ড রেজ করা আছে, ভাই আনমিউট করে কথা বলুন। জি স্যার, আমরা সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন করতে পারি, ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করতে পারি এবং সেখানে প্রোটিন ইউরিয়াস নাকি দেখবো। আমরা সিরাম অ্যালবুমিন করতে পারি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও করতে পারি। আমরা ইমেজিং ইনভেস্টিগেশন কিছু করতে পারি, যেমন তার ফেনিক্স স্কাল অ্যাস্ট্রোস্কোপি করতে পারি অথবা তার এক্সট্রাপেলভিস করতে পারি। তারপর তার আমরা ফার্দার ইমিউন ইলেকট্রোফোরেসিস করতে পারি। ইমিউনোলিসিস করা আছে, করা আছে, অ্যাক্সেস কালো করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। আপনি বলছেন অনেকগুলো ইউরিনারি বেঞ্জোসুইট, সিবিসি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম এখানে বেশি থাকার কথা ছিল, লো ভিটামিন বি। আরেকটা জিনিস ক্রিয়েটিনিন, আরেকটা আপনারা বলছেন না, সেটা হলো বিএমডি করতে হবে, আলট্রাসাউন্ডটা করতে হবে, কারণ আমরা সিকিডি একটা ডিডিতে আছে, আর এক্সরে এমআরআই এগুলা তো লাগবেই, এগুলাতে কম্প্রেসিভ ফ্র্যাকচার ছিল D3 তে আর কি। এখন এইটা আপনার এরকম যদি থাকে তাহলে আমরা আইইউইতে এই জিনিসগুলো আপনি চাইলেন, আপনাকে বলে দিল। তারপরের কোশ্চেন যদি এরকম থাকে, সিভিয়ারিটি কিভাবে অ্যাসেস করবেন, কত সিভিয়ার মাল্টিপল মায়োলোমা, সেটা কি দিয়ে অ্যাসেস করি? ISS স্কোর, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন, অ্যালবুমিন। আচ্ছা ঠিক আছে, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আর অ্যালবুমিন, আর আরো অন্যান্য অনেক কিছু স্কোরিং আছে, তবে এইটা খুবই দেখা হয়। আরেকটা জিনিস দেখা হয়, সেটা তো ইনভেসিভ, বোন মেরুতে প্লাজমা সেলের পার্সেন্টেজ, তো সেটা বাদ দিলাম, এটা নন ইনভেসিভের মধ্যে এটা। আর আপনার ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে আপনার কেউ কিছু বলতে চান নাকি আমি বলে দিই? কারণ হেমাটোলজির ম্যানেজমেন্ট আমরা নর্মাল মেডিসিনের সব সময় থাকে না, হেমাটোলজি ডিপার্টমেন্টে চলে যায়। কেউ বলতে চান কিছু, নাহলে আমি এটা দেখায় দিই। এটা আমরা ম্যানেজ করছি, রোগীটা এখন আমাদের ফলো আপে আছে। বলেন। আমরা হাইড্রেশন আপু আপনি বলেন, একজন ফিমেল আপু আপনি বলেন। হ্যাঁ, Sir, patient young, fit patient, 58 years age. As for that, and there is no sign of hypercalcemia, so I will go for the CT, cyclophosphamide, thalidomide, and steroid examination treatment. I will go for that. আচ্ছা ঠিক আছে, ওটা বিভিন্ন রেজিম আছে। যাই হোক, এখানে আমাদের যিনি আমাদের একজন দুঃখের ব্যাপার, একজন আমাদের কর্নেল মনিরুজ্জামান ছিলেন, উনি কোভিডে মারা গেছেন। তো উনিও ছিলেন, এই কেসটা ছিল, এখনো ফলো আপে আছে আর কি, আসে রোগীটা মাঝে মাঝে। এই রোগীটাকে আমরা অনেকগুলো রেজিম আছে, তার মধ্যে এইটা একটা রেজিম, সেটা হলো কাউন্সেলিং তো আছে, এই রেজিমটাই আমরা দিয়েছিলাম। তারপরে রোগী রেসপন্সও করছে, যেমন থেলিডোমাইড আছে, আর আপনার ডেক্সামিথাসোন আছে উইকলি, এটা থাকে। আর একটা হলো বোর্টিজোমেব আপনার 2 মিলিগ্রাম উইকলি, এই রেজিমটা দেওয়া হয়েছে। আর একটা হলো জলিড্রোনিক অ্যাসিড তো দেওয়া হয়েছেই। আর থেলিডোমাইড দিলে সাধারণত থ্রোম্বোসিস হয়, যার জন্য ওয়ারফারিন দেওয়া হয়েছে। এই রেজিমগুলো সাধারণত 12 সপ্তাহে দেওয়া হয়েছে রোগীকে। দেওয়ার পরে তারপরে দেখা হয় বিটা 2 মাইক্রোগ্লোবুলিন এবং অ্যালবুমিন বা বোন মেরু ফাইন্ডিং, যদি রোগী ইমপ্রুভ করে থাকে তখন স্টেরয়েড বা অন্যান্য জিনিস, লো ডোজে থেলিডোমাইড এবং স্টেরয়েড এগুলো চালানো হয় আর কি। এইটার সাথে আপনার এবং ভালো রেসপন্স করে এবং অন্যের সাথে আনুষঙ্গিক ম্যানেজমেন্টের ব্যাপারে, এটা রোগীর ইন্টারেস্টিং হাইপারক্যালসিমিয়া ছিল না, হাইপোক্যালসিমিয়া ছিল। তো ওইগুলা থাকলে এই জিনিসগুলোর ম্যানেজমেন্ট করতে হয়। তো এখন এইটা আরেকটা কোশ্চেন এখানে আমি দেইনি, আপনি বলেন এই রোগীর হাইপারক্যালসিমিয়া না হয়ে হাইপোক্যালসিমিয়া হইলো কেন? সিকিডি পেশেন্ট না, সিকিডি তো নাই, ক্রিয়েটিনিন নরমাল, আলট্রাসাউন্ড নরমাল। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, জলিড্রোনিক অ্যাসিডের জন্য এটা আমার একটা মিডফোর্ডে থাকা অবস্থা হাইপার প্যারাথাইরয়েডিজমের কেস, সেখানেও দেখি ক্যালসিয়াম লো। তখন ওই জার্নাল টার্নাল দেখে দেখা গেল যে আসলে আমাদের এই রিজন, এখন ভিটামিন ডি অনেক খেয়ে ফেলছি আমরা বাই দিস টাইম, কিন্তু সাধারণত ভিটামিন ডি এর জন্য আমরা সেই হাইপার ক্যালসিমিয়া এই রিজনে আমরা পাই না। যাই হোক, এই ছিল তার ম্যানেজমেন্ট। আর আপনার আমাদের এইটা হলো মেসেজ, আনএক্সপ্লেইন এনিমিয়া, যেটা এটা আমাদের আন্ডার গ্রাজুয়েটে পোস্ট গ্রাজুয়েট স্যাররা বলতেন, কিন্তু হিমাটোলজির বইয়ের মধ্যে স্পেসিফিক লেখা আছে যে কোনো কারণ নাই, রোগী সাদা হয়ে গেছে, রক্ত লাগছে। দুইটা জিনিস চিন্তা করতে হবে, মাল্টিপল মায়োলোমা এবং সিকিডি, এই দুইটা মাথায় রাখতে হবে।
এবং এই রোগী আমরা ক্লিনিক্যালি মাল্টিপল মায়োলোমা বলছি, কারণ সিকেডির অন্যান্য স্কিন ম্যানিফেস্টেশন বা অন্যান্য কোনো ম্যানিফেস্টেশন ছিল না, এবং বেডসাইড ইউরিনও নর্মাল ছিল। পরবর্তীতে তো আলট্রাসোনো ক্রিয়েটিনিন এগুলো আমরা দেখেছি, কিন্তু ক্লিনিক্যালি মাল্টিপল মায়োলোমা। এবং মাল্টিপল মায়োলোমার আরেকটা হলো যে আমরা আগে যে দেখতাম, এখন আমার এই অভিজ্ঞতা এইটা, এবং আরেকটা কেস আমি এখানে আমাদের মডার্নে সুবিধা হলো যে মেডিকেল কলেজগুলোতে থাকতে আমরা যখন একটা রেফার করি তখন সেই রেফার কেসটা আমরা দেখতে পাই না, চলে যায় ওই ডিপার্টমেন্টে, তখন আমরা ফলো আপ পাই না। এখানে আমাদের সুবিধা হলো যে আমি যখন একটা রেফার করি, হিমাটোলজিস্ট বা কার্ডিওলজিস্ট এসে দেখে, এবং হোল থ্রু আউট দ্য পিরিয়ড আমার অবজারভেশনে থাকে, ফলো আপেও আমিও দেখি উনিও দেখে, যার জন্য আমাদের একটু অভিজ্ঞতা হয় যে এই জিনিসটা। তাতে দেখলাম মাল্টিপল মায়োলোমার কেস এখনকার রেজিম গুলোতে দেওয়াতে রোগীরা ভালো, প্রগনোসিস অনেক ভালো এখনকার যে রেজিম গুলো আছে সেগুলো যদি টাইমলি দেওয়া যায় আর কি। এই হলো আমার 5টা কেস দেখাইলাম, একটা হিমাটোলজির, একটা রিউমাটোলজি নিউরোলজি, আর একটা রিউমাটোলজি কিডনি, একটা ইনফেকশন মানে ডেঙ্গু, আর একটা হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। তো আমি চেষ্টা করেছি আপনাদের এই জিনিসগুলো, আমার অনেকগুলো কেস ছিল, এগুলা থেকে নিয়ে এগুলো আমার সব দেখা, অবজার্ভ করা, চিকিৎসা করা, সেখান থেকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। জি ফাইনালি আপনাদের কারো কথা থাকলে বলেন। জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার হাইপোক্যালসিমিয়া যদি এই জাতীয় কেসে থাকে, এটা তো স্যার মিসগাইড করে ফেলে স্যার পরীক্ষা হলে স্যার, এরকম যখন মাথা গরম থাকে, মানে পরীক্ষা হলে স্যার হাইপোক্যালসিমিয়া স্যার অনেক সময় মিসগাইড করে ফেলতে পারে আর কি স্যার। না, এটা তো ক্লিনিক্যালি তো আপনি বুঝবেন না, কিন্তু যদি আইইউ এর কথা বলেন তখন ওই যে উত্তরগুলো দিচ্ছেন এগুলো মাথায় রাখতে হবে আর কি স্যার, এগুলো মাথায় রাখতে হবে আর কি। কারণ আমরা তো যে কেসগুলাই দেওয়া হয়, আমার অভিজ্ঞতা অসপি বলেন আইইউ এগুলাতে তো আমরাও ইনভলভ ছিলাম, থাকি তো মাঝে মাঝে। তো এখন কথা হলো যে ওই আপনার যে কেসগুলা দেওয়া হয় সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকেই নিয়ে দেওয়া হয়, ওখানে বইসা থিওরিটিক্যালি তৈরি করে দেওয়া হয় না বেশিরভাগ। কাজেই বাস্তবতা যেটা আপনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করতেছেন, যেগুলা দেখেন, যেগুলা শুনেন, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা বইয়ের জিনিস একটা, আর একটা রুগী দেখার আরেকটা, এই দুইটা জিনিসেই ওখানে ইউটিলাইজ করতে হয় আর কি, সেটা মাথায় রাখতে হবে আর কি। তো আর কারো কোনো বক্তব্য না থাকলে বললে 1-2 মিনিট বলতে পারেন, না হলে আমার মনে হয় যে 10:30 শেষ করেছি। কোঅর্ডিনেটরের কিছু বলার আছে কিনা তুলে কিছু বলুন। স্যার প্রথম দুইটা কেস একটু আর একটু কেস দুইটা একটু দেখালে ভালো হতো। প্রথম দুইটা হলো আপনার এটা একটা প্রথম কেস। এটা আর্থ্রাইটিস আর উইকনেস, মাসল উইকনেস, প্রক্সিমাল মাসল উইকনেস, বেসিক্যালি এটাই আর কি, আর্থ্রাইটিস প্রক্সিমাল মাসল উইকনেস। এটা খুবই ইন্টারেস্টিং কেস, এবং এইটা আপনার উইকনেস ডেফিনেটলি ছিল, কিন্তু আমাদেরকে কনফিউজ করছে যে প্লান্টার ইকুইভোকাল। আমি একা না, ভালো নিউরোলজিস্ট নিয়ে আমরা বারবার রিপিটেডলি দেখেছি। তো সেটাই আমার এটাতে টেক হোম মেসেজে দিলাম যে রোগীর কিছু ডায়াগনোসিস আছে আমরা ক্লিয়ার, কিন্তু ফাইন্ডিং যদি থাকে আপনি ইগনোর করার সুযোগ নাই, বানানোর কোনো প্রয়োজন নাই যে শুনেছি এই কেস, এটা বলার দরকার নাই। আপনি যা পাইছেন এই ফাইন্ডিং নিয়ে বসে থাকতে হবে। এটা হলো ক্লিনিক্যাল কেস। এটা তো হিস্ট্রিতে আমরা এগুলা বলছিলাম, মায়োপ্যাথির ব্যাপারটা আমরা উদ্ধার করতে চেয়েছিলাম, সেটা আমরা পাই নাই। ইনভেস্টিগেশনে আমরা তো কিছুই পাই নাই, বেসিক্যালি কিছুই পাই নাই। তো স্যাক্রোআইলাইটিস শুধু ছিল আর কি, আর অন্যগুলো সিগনিফিকেন্ট কিছু ছিল না। এবং এটা ইন্টারেস্টিংলি রোগীটা খুবই ভালো। আমি খুব হতাশ ছিলাম, ইয়ং মেয়ে, 13 বছর, তো হাঁটতে পারে না, ব্যথা, তো এইরকম একটা অবস্থা আর কি এটা। আর দ্বিতীয় কেসটা আপনার মনে করেন এই যে জেআইএ, আর এই যে যেটা বললাম জেআইএ, এটা নিশ্চিত, বাকিটা যাই থাকুক চিকিৎসাটা এমন ভাবে দিতে হবে যে রোগীর কোনো ক্ষতি না হয়, কিছু ইমপ্রুভমেন্ট যদি হয় আমরা ওইভাবেই দিয়েছি, জেআইএটা দিয়েছি, বাকিটা আমরা ওইভাবে দিয়েছি আর কি। আর এটা হলো আপনার সেকেন্ড কেস, যেটা এটা আসলে আর্থ্রালজিয়ারা রোগীকে জিজ্ঞাসা করার পরে বলছে, রোগী বেসিক্যালি আসছিল মুখে ঘা নিয়ে জিজ্ঞেস করার পরে ফটো সেন্সিটিভিটির কথা বলছে, একটু চুল পড়ার কথা বলছে। আর্থ্রালজিয়া বলে যে এখন নাই, মাঝে মাঝে হইতো, এরকম কথা বলছে, সত্যি কথা বলতে আর কি। কাজে আমাদের সেই যেটা বলছিলেন ডিডি, এরকম যদি ওরাল আলসার থাকে, আর্থ্রালজিয়াটাও ইগনোর করি, তাহলে ওরাল আলসারের বিভিন্ন কারণ আসবে। ইনফেক্টিভ বলেন, ম্যালিগনেন্সি বলেন, বা কোলাজেন ডিজিজ বলেন, ড্রাগ বলেন, বা অন্য স্কিন ডিজিজ বলেন, সেইগুলাও কিন্তু ডিডিতে আসবে। যারা বলছিলেন যে ডিডি কি হবে,
আবার কারণ একটা রোগীর মনে করেন জয়েন্ট পেন আছে, সেই জয়েন্ট পেনটা খুব সিগনিফিকেন্ট না, এখন এটা ধরে এক ধরনের ডিডি হয়, আবার এটা যদি বাদ দিয়ে দিই যে জয়েন্ট পেন কি বলছে, আগে কি ছিল না আমি জানি না, কাজে ওরাল আলসার আর অন্যান্য সব ডিডি এখানে আসবে। যখন প্রোটিনিউরিয়া আমি পেয়ে যাবো বেডসাইডে, তখন একটা লাইন আপ হয়ে যাবে। আবার প্রোটিনিউরিয়া পেয়ে গেলেও আপনাকে খেয়াল করতে হবে যে আমি ওরাল আলসার জয়েন্ট পেনের একটা ইভালুয়েট করতেছি, প্রোটিনিউরিয়া ইট ইজ রিলেটেড, আমরা একটা দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করি, কিন্তু মেবি দ্যাট প্রোটিনিউরিয়া ডিউ টু হার্বাল মেডিসিন বা অন্য কোনো কারণে এটার যোগ হয়ে গেছে। এখন আমরা ডায়াগনোসিসের সময় বেডসাইডে ক্লিনিক্যাল লং কেসে সবসময় আমরা চাই যে একটা দিয়ে ডায়াগনোসিস করো, কিন্তু বাস্তবতা হলো এরকম ভিন্ন ভিন্ন জিনিস একটার মধ্যে ঢুকে যায়, সেটা মাথায় রাখতে হবে, সেগুলাই ডিডি হিসেবে রাখতে হবে। এই যে ইনভেস্টিগেশন এগুলো আমরা দেখাইছিলাম, এগুলো তো পজিটিভ সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশনে বেসিক্যালি নেফ্রোটিক সিনড্রোমের ইনভেস্টিগেশন এবং এসিলির অ্যাক্টিভিটি দেখার জন্য এইগুলার ইনভেস্টিগেশনটা করা হয়েছিল আর কি। ট্রিটমেন্ট আউটলাইনে আমরা এইগুলা দিয়েছি। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা কেসগুলা আপনাদের কোনো স্যার আপনার স্যার থ্যাংক ইউ স্যার আপনার এক্সিলেন্ট ক্লাসের জন্য। আর স্যার আপনার মেডএক্সেল এর কাছে স্যার রিকোয়েস্ট ছিল আপনার আরেকটা ক্লাস স্যার আমরা চাচ্ছিলাম। মেডএক্সেল এর আসলে আমি এইটা জিনিসটা পাইছি, আমার আজাদ হলো আমার বন্ধু মানুষ, তো আজাদ এইবার কয়েকদিন আগে ফোন করলো, দোস্ত বলো যে তুমি একটা চিঠি পাও না, আমি পাইছি। আসলে ওই যে এই জিনিসগুলা মানে এই যে কোভিডে অনলাইনে নিতে আর অনলাইনে আর ভালো লাগে না, তো মাঝে মাঝে বলে আসে দেখি না, তখন যখন বললো পরে ভাবলো যে বলছে যখন আচ্ছা একটা ক্লাস নেই, তো ঠিক আছে এটা দেখা যাক পরবর্তীতে কি শিডিউল আসে। আমরা ঢাকার বাইরে যারা আছি স্যার আপনার এই ক্লাসগুলো দ্বারা স্যার আমরা স্যার পরীক্ষায় অনেক মানে একটু হেল্পফুল হবে অনেক স্যার। জি থ্যাংক ইউ ভেরি মাচ। তো আর যারা কোনো কেস সম্বন্ধে এজ এ হোল যদি 1 মিনিট আধা মিনিট কোনো মন্তব্য করতে চান, ফাইনাল কোনো মন্তব্য, তারপরে আমি কোঅর্ডিনেটরকে দেব ক্লোজ করার জন্য। ফাইনাল কোনো মন্তব্য, কারো কোনো কথা কিছু? না থাকলে আমি সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা এত রাত্রে অ্যাটেন্ড করেছেন এই ক্লাসগুলোর জন্য। আসলে আমাদেরও সব সময় আমরা যখন ট্রেনিং করছি বা বিভিন্ন জায়গায় কাজ করেছি, মনে হয়েছে যারা সামনে থাকে তাদেরকে শিখাই যে এই সিস্টেমের মাধ্যমে সবাই ইনভলভ হইলেন, তবে এইটা একটা লেসন, সেটা হলো যে রুগী দেখে দেখে শিখতে হবে, রুগী দেখে বই পড়ে আবার রুগী দেখে এইভাবে শিখতে হবে, তাইলেই শেখাটা স্থায়িত্ব পায়। এবং অনেক সময় এরকম হয়, আমরা নিজেদেরও দোষ আছে, আমরা সব সময় বিভিন্ন ভালো মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল আমি পড়ে এত ট্রেনি, সেখানে এত অ্যাটেনশন দেওয়ারও সুযোগ থাকে না, কাজে সেখানে যারাই থাকেন নিজেদের দায়িত্বেই নিজেরা খুঁজে খুঁজে নিতে হবে। এখন যেভাবে ক্লোজ ডোরে ক্লাস নিলাম, এরকম ভাবে সব সময় কি আর নেওয়া যায়? এত সময়ও থাকে না, এত গোছানো থাকে না, তারপরে মনে করেন সবাইকে সামনেও পাওয়া যায় না, সবাই বেনিফিটেড হয় না, কাজে এটাতে সবাই অ্যাটেন্ড করছেন, সেজন্য আমি অত্যন্ত হ্যাপি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর কিছু লাগবে জি স্যার? জি স্যার, এই জুলাই আপকামিং পরীক্ষা সেশনের জন্য কি 24তম এডিশন ডেভিডসনের কোনো কিছু লাগবে? 24তম এডিশন আর কোন এডিশন এটা তো ব্যাপার না, ডেভিডসন বই যেখানে কোথায় থাকবে সব 24তম, আর এটার মধ্যে ছোটখাটো যেগুলো পার্থক্য আপনারা দেখে নিতে পারেন, যে এটার শুরুতে শেষের দিকে লেখা থাকে কোন চ্যাপ্টার গুলো এডিট করছে, সেগুলো দেখে নিতে পারেন যদি দেখতেই চান আর কি। ঠিক আছে, আমি কোঅর্ডিনেটরকে বলছি, তুমি কিছু বলবে, বলে শেষ করে দিই। Thank you very much sir for this excellent session. Sir, student demand আমাদের কাছে সবসময় প্রায়োরিটি, যেহেতু ওনাদের জন্য এই ক্লাসটা, আমি অবশ্যই ফ্যাকাল্টিতে স্যার ওনাদের ডিমান্ড আপনার নেক্সট আরেকটা ক্লাস দেওয়ার ব্যাপারে অবশ্যই এটা জানাবো স্যার। আর তো আমাকে নিতে হলে আমাকে অন্তত 1 মাস আগে আমাকে জানাও, যখনই থাকে আমি বুঝাচ্ছি, কারণ আমি ইনশাআল্লাহ আপনাকে স্যার 1 মাস আগেই জানাবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি পারমিশন দিলে স্যার। জি স্যার, আমি সেশন ক্লোজ করব। ফর স্টুডেন্টস আমি একটা কথা একটু বলে নিতে চাচ্ছি ভাইয়া, আপনারা অনেকেই যারা মজুমদার স্যারের ক্লাসটা ওই যে একটা নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি সরি আমি হয়তো জানাচ্ছি একটু দেরি করে, বাট অ্যাকচুয়ালি এটা আসলে ফ্যাকাল্টি চেয়ারপারসনের থেকে পারমিশন পাওয়া যায় নাই। ক্লাসের কোনো পার্টি আসলে স্যার মানে এগেইন ওইটাকে আর রিপিট করার কোনো সুযোগ নাই। স্যার আমাকে আপনারা চেয়েছিলেন একটা মেডিকেল এথিক্স এর উপর বইয়ের নাম, স্যার সেটা আমাকে পাঠিয়েছেন, আমি ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে সেটা ফেসবুকে দেখে নিব, আপনারা ফেসবুক থেকে জিনিসটা কপি করে নিন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।